আজ আপনি শুনবেন অপর্ণা চৌধুরীর ঐতিহাসিক কাহিনী জ্ঞানবহ্নি, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখিকা অপর্ণা চৌধুরীর জন্ম কলকাতায়, কিন্তু বহুদিন প্রবাসী তিনি। কম্পিউটার অ্যাপ্লিকেশনে স্নাতকোত্তর এবং এমফিল করার পর বহু বছর শিক্ষকতা করেন তিনি। বছর দুয়েক আগে দুরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হওয়ায় চাকুরি জীবন থেকে অবসর গ্রহণ করেন এবং শুরু করেন লেখালেখি। মূলত জীবনীমূলক গল্প, রম্য রচনা এবং শিশু সাহিত্য লিখতে ভালোবাসেন লেখিকা অপর্ণা চৌধুরী। তাঁর লেখা বই নারী নক্ষত্র বৈরাগ প্রকাশনী থেকে এই ডিসেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে। অতীতে কলকাতা দূরদর্শনের সঙ্গেও যুক্ত ছিলেন লেখিকা অপর্ণা চৌধুরী। বাচিক শিল্পী হিসেবেও তিনি বহু অনুষ্ঠান করেছেন, যার মধ্যে আকাশবাণী দিল্লি থেকে সম্প্রচারিত হিন্দি নাটিকা আত্মজা উল্লেখযোগ্য। অপর্ণার ঝুলি নামে ছোটদের রূপকথার অডিও গল্পের একটি ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। রেডিও মিলনের পক্ষ থেকে লেখিকা অপর্ণা চৌধুরীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। ভিকুর চরিত্রে অপূর্ব, সীতুর ভূমিকায় রীতি, সুবালার চরিত্রে শ্রোতা, সাবিত্রীর ভূমিকায় সঙ্গীতা, কমল শিলার চরিত্রে দীপক, ধর্মকীর্তির ভূমিকায় অভিক, দিননাগের চরিত্রে প্রশান্ত, শ্রীভদ্রের ভূমিকায় রথিন এবং গল্প পাঠে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে অপর্ণা চৌধুরীর ঐতিহাসিক কাহিনী জ্ঞানবহ্নি। আজ থেকে প্রায় 1000 বছর আগের কথা। জম্বুদ্বীপে তখন বৌদ্ধ ধর্ম তার চরম শিখরে। নালন্দা মহাবিহার আবার তার পূর্ব মহিমায় প্রতিষ্ঠিত হয়েছে রাজা কুমারগুপ্তের বদান্যতায়। প্রায় 200টি গ্রামের রাজস্ব পায় এই মহাবিহার। নালন্দার ভিক্ষুরা গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করেন। গ্রামবাসীরা তাঁদের শ্রদ্ধা করে, ভালোবাসে। আমদহ গ্রামে আজ বেশ একটা উৎসব ভাব। গ্রামের মোড়লের মেয়ের বিয়ে পাশের গ্রামের মোড়লের ছেলের সাথে। সারা গ্রামের নেমন্তন্ন। মন মন দুধ জাল দেওয়া হচ্ছে, তা দিয়ে মিষ্টি বানানো হবে। আশেপাশের 2-3টে গ্রামের সমস্ত গোয়ালারা তাদের দুধের পাত্র উপুড় করে দিয়ে গেছে মোড়লের বাড়িতে। ভিখুকে তার মা পাঠাচ্ছে একটা ছোট পাত্রে 2 সের দুধ দিয়ে মোড়লের বাড়ি বিক্রি করার জন্য। মোড়ল নাকি 1.5 গুণ দাম দিয়ে দুধ কিনছেন। দেখ বাবা, সাবধানে যাস, ছুটোছুটি করিস না যেন, তাহলে কিন্তু দুধ চলকে পড়ে যাবে। আর শোন, মোড়ল কাকা যা মুদ্রা দেবে না, দুধের দাম হিসেবে শক্ত করে কোমরের খুঁটে বেঁধে নিবি, বলিস না যেন, কেমন? ছেলের চুল আঁচড়াতে আঁচড়াতে শেখায় মা। ভিকুর বাবা মারা গেছে যখন ভিকুর 3 বছর বয়স। বাবার কথা তার খুব একটা মনেও পড়ে না। মাই ওর জগৎ। খুবই অভাবের সংসার, যাতে ওরা গোয়ালা। ওর বাবা বেঁচে থাকতে ওদের গোয়াল ভরা গরু ছিল, কিন্তু এখন মরে হেজে একটা গরুতে এসে ঠেকেছে। তারও বয়স হয়েছে অনেক, খুব একটা বেশি দুধ দেয় না। ভিখুর বয়স এখন 10, অত্যন্ত চঞ্চল, কিন্তু সেই বাড়ির একমাত্র পুরুষ। তাই বাধ্য হয়েই মা তাকে পাঠাচ্ছে দুধ বিক্রি করতে। এই দুধ বিক্রির টাকাটা খুবই প্রয়োজন ভিকুর মায়ের। ভাড়ারে সব কিছু বাড়ন্ত। এই অর্থটা এলে তবু কয়েকটা দিন চলে। দৌড়ে দাঁড়িয়ে যতদূর দেখা যায় ছেলেকে দেখতে থাকেন ভিকুর মা। না,
বেশ শান্তভাবেই যাচ্ছে। নিজের ডান হাতটা মাথায় ঠেকায় সে। দুগ্গা দুগ্গা। পথের মোড়ে বাঁশঝাড়গুলো পেরোলেই ধান ক্ষেত। ক্ষেতের পাশের আল ধরে চলতে থাকে ভিকু। ক্ষেত পেরোলেই বুড়ো শিবতলার মাঠ। এই মাঠে ও গরু চড়াতে আসে। মাঠের শেষে রাম পণ্ডিতের টোল। বেশিরভাগ দিন গরুটাকে চড়তে ছেড়ে দিয়ে টোলের পাশে তেঁতুলতলায় বসে থাকে সে। আজ খুব ভোরে রওনা হয়েছে ভিকু। মা আধার থাকতেই গরুর দুধ দুয়ে ওকে ঘুম থেকে তুলে হাত মুখ ধুইয়ে তৈরি করে দিয়েছে। প্রথমটা একটু ঘুম ঘুম পাচ্ছিল, তাই ও ধীরে ধীরে পথ চলছিল। বড় বটতলার চৌমাথায় এসে ঘুমের রেশটা পুরোপুরি কেটে গেল ভিকুর। বাজনদাররা মোড়লের বাড়ির দিকে চলেছে বাজনা বাজাতে বাজাতে। নাচ গান ভিকুকে খুব আকর্ষণ করে। ও নিজেও খুব ভালো নাচতে আর গাইতে পারে। যে কোনো বাজনা খুব সহজেই শিখে নেয় ও। ওর বাবাও খুব ভালো বাঁশি বাজাতেন। অনেক বাচ্চা বাজনদারদের পেছন পেছন নাচতে নাচতে যাচ্ছিল। ও তাদের দলে ভিড়ে নাচতে নাচতে চলল। হাতে যে দুধের পাত্র আছে আর তা থেকে যে দুধ ছলকে পড়ে যাবে সেটা আর মনে রইল না। কিছুক্ষণ বাদে বাজনদারদের সঙ্গে সে যখন মোড়লের বাড়ি পৌঁছল তখন বেশ বেলা হয়ে গেছে। বাকি গোয়ালারা দুধ দিয়ে চলে গেছে অনেকক্ষণ। ওর শুকনো মুখ দেখে মোড়লের বোধহয় একটু দয়া হলো। একজন চাকরকে ডেকে বললেন, এই বুধন, এই দুধটা মেপে দামটা দিয়ে দে তো। মেপে দেখা গেল দুধ 150-এর 1 ছটাক। কিন্তু কিন্তু দুধ তো 200 ছিল। তাহলে কি আমি মিথ্যে কথা কইছি? এই কড়িগুলো ধর আর বাড়ি যা যা। ভিকু চুপ করে গেল। ওর হাতে দুধের দাম ধরিয়ে দিয়ে ওর মাথায় একটা চাঁটি মারল বুধন। ছলো ছলো চোখে বাড়ির দিকে রওনা হলো সে। আজ মায়ের হাতে মার খেতে হবে। মা অনেকবার বলেছিল সাবধানে হাঁটতে, কিন্তু ওই যে বাজনা, ওটাই তো সব গন্ডগোল করে দিল। মাথা নিচু করে এই সব ভাবতে ভাবতে একটা ইটের টুকরো পা দিয়ে ঠেলতে ঠেলতে ও বাড়ির দিকে চলল। আজ ওর তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই, তাই ও চলল ঘুর পথে। গ্রামের এই দিকটায় বেশি লোকজন থাকে না। দূরে বিহারের লম্বা উঁচু দেওয়াল দেখা যাচ্ছে। ওই বিহারে অনেক ভিক্ষু থাকেন। ও কখনো কাছে যায়নি। মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত সব শব্দ ভেসে আসে ওখান থেকে। ও অবাক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে সেই বিশাল বিহারটাকে। ওই বিশাল স্থাপত্যের দিকে তাকালে একটা গা ছমছমে অনুভূতি হয়। রোদ বেশ চড়া এখন। বিহারের চারিদিকে ধু ধু প্রান্তর। মাঝে মাঝে কিছু ঝোপঝাড় আছে, কিন্তু তাতে ছায়া হয় না। ভিকু দেখতে পায় দূর থেকে কেউ যেন একটা ছুটতে ছুটতে এদিকেই আসছে। কপালের কাছে হাত তুলে চোখটা আড়াল করে দেখতে চেষ্টা করে ভিকু। একটু কাছে আসতেই মেয়েটিকে চিনতে পারল। ওর খেলার সাথী সীতু। দূর থেকে ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলো দেখলেই চেনা যায়। সীতু ওর থেকে 2 বছরের ছোট। ওরা দুজনে একসাথে খেলা করে। সত্যি কথা বলতে কি, ওদের ভাবের চেয়ে ঝগড়াই হয় বেশি। আর ভিকু বেশিরভাগ ঝগড়াতেই সীতুর চুল টেনে ওকে কাঁদিয়ে দিয়ে জিতে যায়। কথাটা মনে হতেই ওর হাসি পেয়ে গেল। এখন যদি ঝগড়া হয় তবে আবার ওর চুল টানবে। মনে মনে এমনটাই ভাবল ভিকু। কিন্তু আর একটু কাছে আসতে দেখা গেল সীতু চোখের জল মুছতে মুছতে আসছে। ওকে দেখতে পেয়ে সীতুর কান্না আরও বেড়ে গেল। ভিকু জিজ্ঞেস করল, কাঁদছিস কেন রে? ছোটটা খেলতে খেলতে বিহারে ঢুকে গেছে। আমি গেছিলাম যোজনাকে আনতে, কিন্তু তারপাল ভেতরে ঢুকতে দেয়নি। ওরা বলেছে বিহারের দরজা দিয়ে ঢুকতে হলে
দ্বারপালদের প্রশ্নের উত্তর দিতে হবে। যদি সঠিক উত্তর দিই তাহলেই ওরা আমাকে ভেতরে যেতে দেবে। অনেক কাকুতি মিনতি করেও কোনো ফল হয়নি। এখন যদি আমি যোচনাকে না নিয়ে বাড়ি ফিরে যাই তাহলে মা আমাকে মেরেই ফেলবে। জোছনা হলো সীতুর প্রিয় ছাগলছানা, যেটার নাম ও নিজেই দিয়েছিল। জোছনা নাম কারণ ওর গায়ের রং ধবধবে সাদা। ভিকু বলল, চল তো দেখি। কথাটা বলে ভিকু সীতুর হাত ধরে টানতে টানতে ওকে নিয়ে চলল বিহারের মুখ্য দরজায়। যখন ওরা বিহারের দরজার সামনে পৌঁছল, সূর্য তখন মাথার ওপরে। দ্বারপালরা দেখল দুটি ছোট ছোট ছেলে মেয়ে সারা গায়ে ধুলো মেখে ওদের সামনে দাঁড়িয়ে। সীতু আর ভিকুর বয়স ৮-১০ বছর হলেও ওদের অপুষ্ট শরীর দেখলে ৫-৬ বছর বলে মনে হয়। একজন বিশাল বলিষ্ঠ দ্বারপাল নিজের গোঁফ পাকিয়ে বড় বড় চোখে ওদের জিজ্ঞেস করল, কে চাই? বাকি দ্বারপালেরা বেশ আমোদিত হচ্ছিল পুরো ঘটনাটা দেখে। তারা পাশে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসতে লাগল। দ্বারপালের জলদ গম্ভীর কণ্ঠস্বরে সীতু ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু ভিকু ভয় পেল না। সোজা দ্বারপালের চোখে চোখ রেখে সে বলল, আমাদের ছাগলছানা ভিতরে ঢুকে গেছে, আমরা ওকে নিয়ে আসতে চাই। কিন্তু ভেতরে যেতে হলে যে তোমাকে কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে। দেব। এইটুকু ছেলের আত্মবিশ্বাস দেখে বিস্মিত হলো দ্বারপাল। এসো আমার সঙ্গে। তারপর ওকে হাত ধরে নিয়ে চলল দ্বার পণ্ডিতদের কাছে। দ্বার পণ্ডিত ধর্মকীর্তি প্রথমে ভিকুকে দেখে তার কুশল জিজ্ঞাসা করলেন। তারপর জানতে চাইলেন সে একা কেন এসেছে, তার বাবা মা কোথায়। ভিকু জানালো যে তার বাবা নেই, মা ঘরে, সে তার বন্ধুকে সাহায্য করার জন্য এখানে এসেছে। দ্বার পণ্ডিত বুঝলেন এই ছোট্ট ছেলেটি খুব একটা সাধারণ ছেলে নয়। পরীক্ষা করার জন্য উনি ওনার প্রথম প্রশ্ন করলেন, বলো তো, সাফল্যের চাবিকাঠি কি? উদ্যম আর ইচ্ছা শক্তি। ভিকু নিজের হাতের আঙুলগুলো নিয়ে খেলতে খেলতে অনায়াসে বলে উঠল কথাটা। উত্তর শুনে চমকে উঠলেন ধর্মকীর্তি। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন তিনি, আচ্ছা, এবার বলো, মানুষ অন্য প্রাণীদের থেকে শ্রেষ্ঠ কেন? মানুষের মনে কৌতূহল আছে আর অন্য প্রাণীদের নেই, তাই মানুষ শ্রেষ্ঠ। এবারও খেলার ছলেই উত্তরটা দিল সে। পণ্ডিতদের মধ্যে সবচেয়ে প্রবীণ মহাধ্যক্ষ কমলশিলা। ধর্মকীর্তি ভিকুকে নিয়ে প্রায় ছুটতে ছুটতে তার কাছে গেলেন। আচার্য, আমি আপনাকে একটি ছেলের সঙ্গে আলাপ করাতে চাই। ছেলেটি এইখানেরই, পাশের গ্রামে থাকে, যাতে সে গোয়ালা। ওর মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। আমি ওকে যা প্রশ্ন করেছি তার উত্তর শুনে আমি চমৎকৃত হয়েছি। আপনি যদি ওকে একবার দেখেন। নিয়ে আসুন। ভিকু ওনার ঘরের বাইরেই দাঁড়িয়েছিল। উনি তক্ষুনি ওকে ডেকে ভেতরে নিয়ে এলেন। কমলশিলা খানিকক্ষণ ভিকুর দিকে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কোন পাঠশালায় যাও? তোমার গুরুর নাম কি? ভিকু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। তুমি কখনো পাঠশালায় যাওনি? ও দুপাশে মাথা নাড়ল। হুম। উনি কৌতূহলী দৃষ্টিতে ধর্মকীর্তির দিকে একবার তাকালেন। ধর্মকীর্তির চোখে মিনতি। খুব অনিচ্ছা সত্ত্বেও উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, রাজার চেয়ে বড় কে? বিদ্বান। কমলশিলার ঘরের চারপাশটা মন দিয়ে দেখতে দেখতে খুব মৃদু স্বরে উত্তরটা দিল ভিকু। কমলশিলা আবার জিজ্ঞেস করলেন, কেন? স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারলেন না কমলশিলা। তুমি বললে তুমি পাঠশালায় যাও না, তাহলে এই শ্লোক শিখলে কি করে? আমি যেখানে গরু চড়াই সেই মাঠের পাশে একটা পাঠশালা আছে। তুমি শুনে শুনে শিখেছো? ভিকু ওপর নিচে মাথা নেড়ে বলল, আমার ছাগলছানা। তুমি যাও, দ্বারপাল তোমাকে বাগানে নিয়ে যাবে। ওখান থেকে তুমি তোমার ছাগলছানাটাকে নিয়ে নিও। একগাল হেসে ভিকু দরজা দিয়ে বেরিয়ে গেল। কমলশিলা
হাতের ইশারায় ধর্মকীর্তিকে কাছে ডাকলেন। বললেন, তুমি তোমার কর্তব্য জানো। ধর্মকীর্তি মাথা নেড়ে হাসি মুখে বেরিয়ে গেলেন। দ্বারপালের পেছন পেছন ভিকু চলল বাগানের দিকে। ঘর থেকে বেরিয়ে একটা সরু বারান্দা, বারান্দার শেষে একটা বড় চাতাল, চাতালটাকে ঘিরে বিহারের দোতলা ভবন। কত ঘর, আর চাতালের ওপরে শয়ে শয়ে ছাত্র। তারা সবাই নানা ভাগে বিভক্ত। তাদের আচার্য যা বলছেন তারা তাই করছে। অদ্ভুত একটা শান্তি চারিদিকে। ভবনের পেছনে গগনচুম্বী আর একটা ভবন। অবাক বিস্ময়ে দেখতে থাকে ভিকু। এত উঁচু কোনো বাড়ি হয়? দেখতে দেখতে একটা পাথরে হোঁচট খায় সে। ওর বিস্ময় দেখে দ্বারপাল বলেন, ওটা হলো এখানকার গ্রন্থাগার। লক্ষ লক্ষ বই আছে ওখানে। এসো, আমরা এবার ওই ডান দিকে যাব। ডান দিকে ঘুরতেই ওরা ভবনের বাইরে একটা বাগানে এসে পৌঁছে গেল। কি অপূর্ব তার শোভা! নানা রঙের ফুল গাছ, কত রকমের ফলের গাছ, আর বাগানের এক পাশে একটা বিশাল হ্রদ। তাতে নীল পদ্ম ফুল ফুটে আছে। বাগানের পাশ দিয়ে আর মাঝ দিয়ে চলাচল করার জন্য বাঁধানো রাস্তা। কত ছাত্র গাছের তলায় বসে পড়ছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এসব দেখতে দেখতে ও জোছনার কথা একেবারে ভুলেই গিয়েছিল। হঠাৎ একটা ছাগলছানার ডাকে ওর সম্বিত ফিরল। কয়েকজন ছাত্র জোছনাকে ধরার জন্য ওর পেছন পেছন ছুটছে। ভিকুও ছুটল ওদের পেছন পেছন। জোছনা ভিকুকে দেখেই ওর কোলে চলে এলো। প্রায় ঘণ্টাখানেক বাদে ভিকু যখন জোছনাকে কোলে নিয়ে বাইরে এলো, তখন দেখল ওর জন্য অপেক্ষা করতে করতে সীতু একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েছে। তবে ভিকু কিন্তু একা বেরোয়নি। ওর সঙ্গে এসেছেন ধর্মকীর্তি। উনি যাচ্ছেন ভিকুর বাড়ি ওর মায়ের সঙ্গে দেখা করতে। ভিকুও রাজি হয়ে গেছে, কারণ এমনিতেও একা একা বাড়ি যেতে ওর ভয়ই করছিল। কি জানি, দুধ পড়ে গেছে জানতে পারলে মা কি যে করবে। ভিকু জোছনাকে সীতুর গায়ের ওপর ছেড়ে দিতেই ওর ঘুমটা ভেঙে গেল। জোছনাকে দেখেই সীতু ওকে কোলে তুলে আদর করতে শুরু করল। ভিকুর মা সুবালা সেই কখন থেকে রান্না করে বসে আছে। সেই সকালে গেছে ছেলেটা, বেলা দুপুর হয়ে গেল, এখনো ফিরে এলো না। ছেলেটা এসে খাবে, কিন্তু আসার কোনো নাম নেই। মাঝে দুবার পাড়ার মোড় অবধি ঘুরে এসেছে সে। গলি দিয়ে যতজন যাচ্ছে সবাইকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ গো, তোমরা কেউ ভিকুকে দেখেছো? সবাই মাথা নেড়ে না বলে। প্রথমে খানিকটা রাগ হয় তার, নিশ্চয়ই কোথাও খেলে খেলে বেড়াচ্ছে। পরে রাগ বদলে যায় দুশ্চিন্তায়। ছেলেটা গেল কোথায়? ঠাকুর, ঠাকুর তুমি রক্ষা করো, ও ছাড়া যে আমার আর কেউ নেই। বারবার আকাশের দিকে তাকিয়ে মাথায় হাত ঠেকায় সুবালা। চোখ জলে ভরে আসে। দাওয়ায় বাঁশের খুঁটিতে মাথা রেখে চুপচাপ বসেছিল সে। হঠাৎ শুনতে পেল, মা, ও মা, মা, মা গো, কোথায় তুমি? ছুটে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরল সুবালা। জানো জানো মা, আজ কি হয়েছে? আজ না। কোথায় ছিলি তুই এত করে? বল, কোথায় ছিলি? জানিস না, জানিস না তুই, তোকে দেখতে না পেলে আমার চিন্তা হয়। কোথায় গিয়েছিলি তুই? বল, কোথায় গিয়েছিলি? সুবালার দু চোখ দিয়ে অঝরে জল পড়ছে। সে খেয়ালই করেনি যে ছেলে একা নয়, সঙ্গে আরও একজন আছেন। দেবী, আপনি শান্ত হন। একটা গম্ভীর অপরিচিত পুরুষ কণ্ঠ শুনে চমকে ওঠে সুবালা। একটু দূরে সদর দরজার কাছে একজন ভিক্ষু দাঁড়িয়ে আছেন। সুবালা তাঁর দিকে তাকাতেই উনি হাত জোড় করে প্রণাম করলেন। আমি ধর্মকীর্তি, নালন্দা মহাবিহারের দ্বার পণ্ডিত। সুবালা ছেলেকে ছেড়ে হাত জোড় করে প্রণাম করল। বলুন,
আমি আপনার জন্য কি করতে পারি ঠাকুর? আমি একটি প্রার্থনা নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। একটু ইতস্তত করে সুবালা। ঘরে যা চাল ছিল তা দিয়ে সে আজ ভাত রেঁধে ফেলেছে। ভাঁড়ারে সবই বাড়ন্ত। হঠাৎ মনে পড়ল ভিকুর কাছে দুধের দামটা রয়েছে। ভিকু, ভিকু, তোর কাছে দুধের দামটা আছে না? দে তো। কাঁচু মাচু মুখে ভিকু ধীরে ধীরে খুঁট থেকে কয়েকটা কড়ি বের করে দিল। ধর্মকীর্তি মৃদু হেসে হাত নাড়লেন। না মা, আমি একটি অন্য প্রার্থনা নিয়ে এসেছি। সুবালা জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে ওনার দিকে তাকালো। আপনার পুত্র অসামান্য মেধার অধিকারী। আপনি ওকে বিহারে নিয়ে যাওয়ার অনুমতি দিন। আমরা ওর শিক্ষা ও ভরণ পোষণের ভার গ্রহণ করতে চাই। সুবালা শক্ত করে ভিকুকে নিজের বুকে চেপে ধরল। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। কোনো তাড়া নেই, আপনি শান্ত মনে ভাবুন। আমি 2 দিন পরে আবার আসব। ধর্মকীর্তি চলে গেলেন। সুবালা ছেলেকে কোলের কাছে বসিয়ে ভাত মেখে খাইয়ে দিতে লাগলো। ভিকু মনের আনন্দে ভাত খেতে খেতে মাকে বিহারের গল্প বলতে লাগলো। জানো মা, কি বিশাল বিহার, আর গ্রন্থাগারটা কত উঁচু। তার মাথায় একটা বড় ঘন্টা, সেটা না প্রহরে প্রহরে বাজে। কত ছাত্র, কি সুন্দর বাগান, আর ভিতরে কত ঘর। বাইরে থেকে দেখলে না বোঝাই যায় না ভিতরটা অত বড়। মা অবাক হয়ে ছেলের গল্প শোনে। দেখতে দেখতে রাত হয়ে যায়। জানো মা, আমাকে যা যা জিজ্ঞেস করলো আমি সব প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিয়েছি। আচার্য অবাক হয়ে গেছেন। তাই তো উনি ওই যোচনাকেও ফেরত দিয়ে দিলেন আর তোমার সাথে দেখা করতে চাইলেন। ভিকুর চোখ জল জল করে ওঠে। হ্যাঁ রে ভিকু, ওখানে তোর বয়সী কেউ আছে? হ্যাঁ, অনেকজন। তুই যাবি ওই বিহারে? হ্যাঁ। নিমেষে জবাব দেয় ভিকু। সুবালার বুকটা হু হু করে ওঠে। কি করে থাকবে সে ভিকুকে ছেড়ে? ওর চোখের সামনে ভিক্ষু বেশে ভিকুর চেহারাটা ভেসে ওঠে একবার। মাথা ন্যাড়া, পরনে গেরুয়া বস্ত্র, চোখের জল ধরে রাখতে পারে না সে। তুমি কাঁদছো কেন মা? তুই বিহারে গেলে আমাকে ভুলে যাবি না তো বাবা? তোমাকেও তো সঙ্গে নিয়ে যাব। কথাটা বলে মাকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল ভিকু। সুবালা সস্নেহে ওর মাথায় হাত বুলিয়ে দেন। আজ সারাদিন সেই সকাল থেকে কম ধকল যায়নি ছেলেটার ওপর দিয়ে, কিন্তু তার চোখে ঘুম আসে না। নানা রকম চিন্তা মাথায় ঘুরতে থাকে। ভোরের দিকে চোখটা বোধহয় একটু লেগেছিল সুবালার। দরজা ধাক্কার শব্দে উঠে পড়ল সে। এত সকালে আবার কে এলো? দরজা খুলে দেখল সীতুর মা সাবিত্রী। কি রে, এত বেলা অবধি ঘুমোচ্ছিস যে? শরীর টরীর খারাপ হলো নাকি? না, ঠিক আছে। মুরারি গিন্নির মেয়ের বাড়ি তত্ত্ব যাবে, নাড়ু মোয়া সব বানাতে হবে, ডেকেছে। যাবি? ভালো মুদ্রা দেবে, আবার খেতেও দেবে। সীতুদের অবস্থাও ভিকুদেরই মতো, তাই সাবিত্রী গ্রামে কোনো কাজ পেলে সুবালাকেও ডেকে নিয়ে যায়। ও, তা কখন যেতে হবে? তুই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমি যাবার সময় ডেকে নিয়ে যাব। আচ্ছা। সুবালা তাড়াতাড়ি ঘরের কাজ সারতে লাগলো। ভিকুকে ঘুম থেকে তুলে মুখ হাত ধুইয়ে 2 পান্তা খেতে দিল। নিজে গেল গোয়ালে। গরুর দুধ দুয়ে গোয়াল পরিষ্কার করে তবে সে যাবে স্নান করতে। কিছুক্ষণ পরে সাবিত্রী এলো। কইলো চল। ভিকুকে গরুর দড়িটা ধরিয়ে দিয়ে সুবালা ঘরে শেকল তুলে দিল। সাবিত্রীকে সুবালা নিজের মনের সব কথা বলে। হার আছেটাই বা কে ওর? আজ সারাদিন কাজের মধ্যেও ও কেমন যেন অন্যমনস্ক ছিল। বারবার ভুল হচ্ছিল কাজে। ধর্মকীর্তির কথাটা ওর মাথায় সব সময় ঘুরছিল। দুপুরে খাবার পর সাবিত্রী জিজ্ঞেস করল, আজ তোর কি হয়েছে বলতো সুবালা? কি এত ভাবছিস?
সুবালা সমস্ত কথা খুলে বলল। শুনে সাবিত্রী একটু থেমে বলল, পারবি থাকতে ছেলেকে ছেড়ে? সেটাই তো। কিন্তু এরপর এমন একটা ঘটনা ঘটল যা সুবালাকে একেবারে নাড়িয়ে দিল। তখন বেলা দ্বিপ্রহর হবে। ভিকু গরু চড়িয়ে মায়ের কাছে এসেছে। মুরারিলাল মানে বাড়ির কর্তা ডেকে পাঠালো ভিকুকে। ভিকু সেই যে ভেতরে গেল, আর বেরোনোর নামটি নেই। সন্ধে হতে চলল, সুবালা বাড়ি যাবেন। শেষে মুরারি গিন্নিকে সে বলল, মা, ভিকুকে একটু ডেকে দেবেন, অনেকক্ষণ ভেতরে গেছে। গিন্নি বেশ অপ্রসন্ন মুখে বাড়ির ভেতরে চলে গেলেন। তার খানিক বাদে ভিকু বেরিয়ে এলো। এই, এতক্ষণ ওখানে কি করছিলি রে? কি করব বলো, আমাকে প্রথমে গোয়াল পরিষ্কার করতে বলল, তারপর কর্তা বলল পাকা চুল তুলে দিতে, তারপর ওই বর্দা ডেকে পাঠালো পিঠে তেল মালিশ করতে। কিছু খেয়েছিস? সময়ই তো পেলাম না। ছেলেটার শুকনো মুখের দিকে তাকিয়ে মায়া হয় সুবালার। সেই সকালে দুটো পান্তা খেয়েছে ছেলেটা, এদের কি মায়াও হয় না? একটা দীর্ঘশ্বাস সুবালার বুক চিরে বেরিয়ে আসে। তাহলে জীবনটা কি এভাবেই কেটে যাবে? কথাটা মনে হতেই সুবালা চমকে ওঠে। কেন এভাবে কাটবে ভিকুর জীবনটা? ওর জীবনটা তো অন্যরকমও হতে পারে। নিজের কাছে রাখার জন্য ছেলের ভবিষ্যৎ সে নষ্ট করে দেবে? এত স্বার্থপর মা সে। মনের মধ্যে যুদ্ধ চলে সারাদিন। রাতে ঘুমন্ত ছেলেকে জড়িয়ে ও ভাবতে থাকে, নিজের মনকে শক্ত করে। কাল ওই ভিক্ষু আসবেন সুবালার মত জানতে। কি করবে সে? আর ভাবতে পারে না সুবালা। স্বামী তো অকালে ছেড়ে গেছেই, এবার কি তাহলে ছেলেটাও? পরদিন সকালে ঠিক সময় মতো এলেন ধর্মকীর্তি। মুণ্ডিত মস্তক, পরনে গৈরিক বসন, মুখে প্রশান্ত হাসি, হাতে ভিক্ষার পাত্র। তবে আজ উনি একা আসেননি, সঙ্গে আরও দুজন ছাত্র রয়েছে। বয়সে তারা হয়তো ভিকুর চেয়ে কিছুটা বড়। সুবালা তৈরিই ছিলেন। উনি এসে দাঁড়াতেই সুবালা ওনাকে পায়ে হাত দিয়ে প্রণাম করল। তারপর ভিকুকে ডেকে আনল। ধর্মকীর্তি জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি মনস্থ করলেন দেবী? আপনি ভিকুকে নিয়ে যান। অকম্পিত কণ্ঠস্বরে কথাটা বলল সুবালা। আজ নিজের কণ্ঠস্বর ওর নিজেরই যেন অচেনা লাগছে। উত্তম। বৎস ভিকু, মাকে প্রণাম করো। ভিকু একটু অবাক হয়ে সবার দিকে তাকালো, তারপর মাকে প্রণাম করল। সুবালা ইশারা করল ধর্মকীর্তিকে প্রণাম করার জন্য। ভিকু ওনাকেও প্রণাম করল। ধর্মকীর্তি বললেন, চলো বৎস। কোথায়? নালন্দা মহাবিহারে। আনন্দে ভিকুর দু চোখ নেচে উঠল। মায়ের দিকে একবার তাকালো সে। সুবালা সম্মতিসূচক মাথা নাড়ল। এর বেশি আর কিছুই করতে পারল না সে। ভিকু হাসি হাসি মুখে ধর্মকীর্তির হাত ধরে চলে গেল। সুবালা দ্বার ধরে ওখানেই বসে পড়ল। যতদূর চোখ যায় ওদের চলে যাওয়াটা দেখতে লাগলো সে। একটা বাঁক ঘুরে যখন ওরা অদৃশ্য হয়ে গেল, সুবালা আর চোখের জল আটকে রাখতে পারল না। কান্নায় ভেঙে পড়ল সে। বিকেলের দিকে সাবিত্রী এলো সুবালার খবর নিতে। সারা দিন তার খাওয়া হয়নি। একার জন্য আর কি বা রাঁধবে সে? কি হাল করে রেখেছিস লো ঘরের? কথাটা বলতে বলতে ঘরে ঢুকলো সাবিত্রী, সঙ্গে সীতু। ওদের দেখে সুবালার চোখ আবার জলে ভরে উঠল। খবরদার কাঁদবি না, ওতে ছেলের অকল্যাণ হয়। সীতু, দে তো মাসির চুলগুলো বেঁধে।
আমি বরং ঘরটা ঝাঁট দিয়ে দুটো চালে ডালে চড়িয়ে দিই। জানিস জানিস কত স্বপ্ন ছিল সীতুর সাথে মেকুটার বিয়ে দেব, নাতি নাতনি নিয়ে। এই দেখো আবার কাঁদে। তা সে নয় দিবি, তোর ছেলে যখন পণ্ডিত হয়ে আসবে তখন কি তার আমার সীতুকে পছন্দ হবে? কেন কেন হবে না? কি মিষ্টি মুখখানা আমার সীতুর, দেখ। কথাটা বলে সীতুর চিবুক স্পর্শ করল সুবালা। সীতু লজ্জা পেয়ে মুখ নিচু করে নেয়। এমন সময় গোয়াল থেকে গরুর ডাক শুনতে পেয়ে চমকে উঠল সাবিত্রী। সে কি রে, তুই সকাল থেকে একবারও বাছুরটাকে ছাড়িসনি? খেতে দিয়েছিস না তাও দিসনি? সাবিত্রী ছুটে গোয়ালে চলে গেল। আগে বাছুরটাকে ছেড়ে দিল, তারপর গরুটার খাবার ব্যবস্থা করল। আহারে, সকাল থেকে বেচারা জলটা পর্যন্ত পায়নি, অবলা জীব। কাল আমি সীতুকে পাঠিয়ে দেব, বুঝলি? ও গরুটাকে নিয়ে চড়াতে যাবে। আমরা এবার আসি রে, বেলা হয়ে গেল অনেক। আমার আবার এই বেলার রান্না টান্না বাকি। সীতু আর সাবিত্রী চলে যেতে আবার একা হয়ে গেল সুবালা। দাওয়ার বাঁশের খুঁটিটায় হেলান দিয়ে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। সূর্য হেলে পড়েছে পশ্চিম দিকে, সারা আকাশ যেন রঙের খেলায় মেতেছে। চুপচাপ বসে বসে দেখতে সুবালার খুব ভালো লাগছিল। আসলে আগে তো কখনো দেখেনি সময় কোথায় ছিল। এত অবসর সারা জীবনে কখনো পেয়েছে যে বসে বসে আকাশ দেখবে? এই গোধূলির সময় ভিকু ফিরত গরু চড়িয়ে, তখন ওর কত কাজ। কি করছে ছেলেটা এখন কে জানে। ধীরে ধীরে সূর্য ডুবে গেল, অন্ধকার হয়ে এলো চারিদিক। সুবালা উঠে একটা প্রদীপ জ্বালালো তুলসী তলায়। আজ বড় নিঝুম লাগছে সারা গ্রাম। মনে হচ্ছে গ্রামটারও যেন মন খারাপ। সুবালা শুনতে পেল বিহারের চূড়ায় প্রহরের ঘণ্টা বাজছে। আজ ভিকুর দীক্ষা। সকাল থেকে সে স্নান করে নতুন কাপড় পরে অন্য নতুন ছাত্রদের সঙ্গে বিহারের মূল ভবনের মাঝের চাতালের মঞ্চের সামনে বসে আছে। আজ মোট 12 জন ছাত্রের দীক্ষা হবে। ভিকুকে ন্যাড়া হতে হয়েছে। নাপিত যখন তার চুলগুলো কেটে দিচ্ছিল তখন ওর বেশ দুঃখ হচ্ছিল। এখনো মাঝে মাঝে মাথায় হাত বোলাচ্ছে সে। একটাই যা সান্ত্বনা, এখানে সবাই ন্যাড়া, তাই কেউ আর পেছনে লাগবে না। দীক্ষাদান অনুষ্ঠান শুরু হলো প্রার্থনার মাধ্যমে। প্রার্থনা সঙ্গীতে সমস্ত শিক্ষক ছাত্র সকলে অংশগ্রহণ করল। সমবেত সঙ্গীত এবং বাদ্যে পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে গেল মুহূর্তে। ভিকুর আরো বেশি করে ভালো লাগতে লাগলো এই বিহার। এরপর নতুন ছাত্রদের বিহারে স্বাগত জানালেন ওদের আচার্য আর্যদেব। গোলগাল চেহারার হাসি হাসি মুখের এই আচার্যকে ভিকুর ভারী পছন্দ হলো। উনি বললেন, আচার্য এবং অন্তেবাসিকদের সম্পর্ক পিতা পুত্রের মতো। আচার্য যেমন পিতার মতো তার অন্তেবাসিকদের পথ দেখাবেন, শাসন করবেন, বিপদে রক্ষা করবেন, ভালোবাসবেন, সেই রকম অন্তেবাসিকদের কর্তব্য তাদের আচার্যকে সম্মান করা, মান্য করা এবং তার সেবা করা। ওনার বক্তব্যের পর নতুন ছাত্রদের একে একে মঞ্চে নিয়ে যাওয়া হলো। আচার্য আর্যদেব ওদের কানে কানে বীজ মন্ত্র দিলেন। দীক্ষার পর ভিকুর নাম হলো বসুবন্ধু। অনুষ্ঠানের শেষে বক্তব্য রাখতে উঠলেন মঠাধ্যক্ষ কমলশিলা। ওনার ব্যক্তিত্ব মনে ভয় মিশ্রিত সম্মানের উদ্রেক করে। উনি ছাত্রদের মঠের কঠোর নিয়মানুবর্তিতার কথা বললেন। তোমরা স্মরণ রাখো, সমস্ত আচার্যরা নিয়মানুবর্তিতার দিকে বিশেষ নজর রাখেন।
যদি কোনো ছাত্র সম্পর্কে 10 বারের বেশি নিয়ম ভঙ্গ করার অভিযোগ আসে তবে তাকে এই মঠ থেকে বহিষ্কৃত করা হয়। অনুষ্ঠানের শেষে ছিল ভোজন পর্ব। সমস্ত ছাত্র এবং আচার্যরা পংক্তি ভোজনে বসল একসাথে। কত রকমের খাবার! জীবনে এত রকমের খাবার একসঙ্গে ভিখু কখনো দেখেনি। ওর মায়ের কথা ওর খুব মনে পড়তে লাগলো। ইস, মা যদি এখানে থাকতো তাহলে কি মজাই না হতো। খাওয়া দাওয়ার পর ওদের নিয়ে যাওয়া হলো ওদের জন্য নির্ধারিত ঘরে। ঘরের পাথরের দেওয়াল এবং পাথরের মেঝে, আর শোবার জন্য একটি করে পাথরের বেদির মতো বানানো আছে। তার উপরে মাদুর পেতে শোয়ার ব্যবস্থা। প্রতিটি শয্যার সামনে ঘরের দেওয়ালে এক একটি করে কুলুঙ্গি, তাতে রাতে ঘিয়ের প্রদীপ জ্বলে। নতুন অন্তেবাসিকদের একা একটা ঘরে রাখা হয় না, একটা ঘরে 2 বা 3 করে থাকে। ভিকুর সাথেও আরও 2 আছে। দীক্ষার পর তাদের নাম হয়েছে স্থিরমতি আর গুণমতি। 2 নিজেদের বিছানার ওপর জড়সড় হয়ে বসে আছে। ভিকুরও একই অবস্থা, কিন্তু বেশিক্ষণ চুপচাপ বসে থাকা ভিকুর ধাতে নেই। খানিকক্ষণ চুপচাপ বসে থাকার পর ওর খুঁটের মধ্যে থেকে 2 নুড়ি বের করে লোফালুফি করতে লাগলো। এই নুড়ি 2 ও বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে এসেছিল। বাকি 2 খানিকক্ষণ দেখে আস্তে আস্তে ওর সঙ্গে খেলায় যোগ দিল। সারা ঘর খিলখিল হাসিতে ভরে গেল। একে অন্যের দিকে নুড়িগুলো ছুঁড়ে ছুঁড়ে ওরা লোফালুফি খেলতে ব্যস্ত। সময় কত হয়েছে তার কোনো খেয়ালই নেই। হঠাৎ গুণমতির ছোঁড়া নুড়িটা দরজা দিয়ে বেরিয়ে গেল, আর সেটা লুফে নিলেন আচার্য আর্যদেব। ঘরে ঢুকে উনি বললেন, এই প্রস্তর খণ্ডটি কার? 3 মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইল। তোমরা জানো এটা কারো মাথায় লাগলে সে আহত হতে পারে। ওরা সবাই চুপ। আমি এটি আমার কাছেই রাখলাম, তোমরা এখন শুয়ে পড়ো। কেউ কোনো কথা বলল না। উনি 3টি প্রদীপ নিভিয়ে দিয়ে চলে গেলেন। ওনার পায়ের আওয়াজ মিলিয়ে যেতেই গুণমতি বলে উঠল, বসু, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমার জন্যই তোর অত সুন্দর নুড়িটা নিয়ে আচার্য চলে গেলেন। আরে ছাড় না, তুই তো আর ইচ্ছে করে করিসনি। আমি কাল একটা ওরকম নুড়ি খুঁজে নিয়ে আসবো। তুই কেন আনবি? আমি নিয়ে আসবো। এই তোরা 25 খেলতে পারিস? কিন্তু স্থিরমতি, ওটা তো জুয়া। হ্যাঁ, কিন্তু সেটা মুদ্রা দিয়ে খেললে। কিন্তু আমরা মুদ্রা ছাড়া খেললে আমি তোদের শিখিয়ে দেব। বাবা থিরু, তুই চুপচাপ থাকিস বটে, কিন্তু তোর পেটে পেটে তো খুব বুদ্ধি। পা টিপে টিপে বসু আর গুনো ওর বিছানার দিকে এগিয়ে গেল। থিরু মাথা থেকে পা পর্যন্ত চাদর মুড়ি দিয়ে নিজের মাদুরের ওপর শুয়েছিল। 3 মধ্যে সেই সবচেয়ে রোগা আর বেঁটে। ওরা 2 হঠাৎ ওর ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে কাতুকুতু দিতে লাগলো। আবার 3 হাসির আওয়াজ বাইরে বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে শোনা গেল আচার্যের গলা খাঁকরানি আর খড়মের শব্দ। মুহূর্তে থিরুকে ছেড়ে দিয়ে গুনু আর বসু নিজেদের বিছানায় শুয়ে পড়ল। বিহারে সমস্ত ছাত্রের ওপর নানা কাজের দায়িত্ব থাকে। তাদের সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে নিজেই তৈরি হয়ে সেই সব দায়িত্ব পালন করতে হয়। ভিকু অর্থাৎ বসুর দায়িত্ব আচার্যকে সকালে দুধ ভাত দেওয়া। সকালে উঠে গরুর দুধ দুয়ে বাসন মেজে ভাত রান্না করে সেই ভাত আর দুধ আচার্যকে দেয় বসু। গুনো আর থিরুর দায়িত্ব যথাক্রমে আচার্যের কাপড় কাচা আর ঘর পরিষ্কার করা। বসু কোনোদিনই ভোরে উঠতে পারে না। সকালে স্নানের ঘণ্টা বাজলে গুনো ওকে ডেকে দেয় রোজ। তারপর ওরা 3 যায় স্নান করতে। প্রথম প্রথম খুব কষ্ট হতো, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে। বাড়িতে মা অন্ধকার থাকতে উঠে ঘরদোর ঝাঁট দিয়ে গোয়াল পরিষ্কার করে দুধ দুয়ে স্নান করে এসে ওকে ডাকত। তখন আকাশ বেশ ফর্সা হয়ে যেত।
মুখে চোখে জল দিয়েই ভিকু ছুটত দুধের পাত্র নিয়ে দুবাড়িতে দুধ দিতে। মা কিন্তু ওর জন্য একটু দুধ বাঁচিয়ে রাখত রোজ। ও ফিরে এলে ওকে সেই দুধ খেতে দিত। মায়ের হাতের গরম রুটি, আখের গুড় আর দুধ, আহা, সে যেন অমৃত। ভিকুর খুব মনে পড়ে মায়ের কথা আর সীতুর কথা। আচ্ছা, কি করছে সীতু এখন? ওর কথা কি মনে আছে সীতুর, নাকি ওকে ভুলেই গেছে? সেই পলাশ গাছটা যার নিচে ওরা খেলা করত, সেটা এখনো আছে? ও গাছে উঠে ফুল পেড়ে দিত সীতুকে, কখনো কখনো ওর চুলে লাগিয়েও দিত ফুল, আবার বিনুনি ধরে টেনে ওকে কাঁদিয়েও দিত। কিরে, আর কত দেরি করবি? আচার্য তো বসে আছেন জলযোগ করার জন্যে, ওনার পূজা হয়ে গেছে। থিরুর ডাকে সম্বিত ফিরে পায় বসু। ও গরুর দুধ দুইতে এসেছে অনেকক্ষণ। তাড়াতাড়ি দুধের পাত্র নিয়ে রওনা হয়ে যায় সে। 25 খেলাটা বেশ মজার। মাটিতে ছক কেটে কড়ি আর গুটি দিয়ে খেলা। থিরুর কাছে থাকা 6টা কড়ি ছিল। বসু আর গুনো মিলে মাটিতে পাথর ঘষে ঘষে ছকটা বানিয়েছে। আর দরকার ছিল 4 রঙের গুটির, লাল, সবুজ, কালো আর হলুদ। তাও বানানো হয়েছে মাটি দিয়ে, রোদে শুকিয়ে রং করে। কিন্তু খেলতে হয় খুব গোপনে, কেউ জানতে পারলে আর রক্ষে নেই, সোজা নালিশ। তাই গভীর রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন ওরা খেলে। সেদিন শব্দবিদ্যা শিক্ষার কক্ষে বসুর সঙ্গে দিংনাগের লড়াই হয়ে গেল। আচার্য নদী শব্দের শব্দরূপ জিজ্ঞেস করলেন। দিংনাগ উত্তর দিতে না পারায় আচার্য তাকে কক্ষের বাইরে দাঁড় করিয়ে দিলেন। দিংনাগকে সবাই ভয় পায়, কারণ তার প্রচণ্ড রাগ। রাগ হলে তার স্থান, কাল, পাত্র কিচ্ছু জ্ঞান থাকে না। দিংনাগকে শাস্তি দেওয়ার পর আচার্য বসুবন্ধুকে প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করেন। বসুবন্ধু সঠিক উত্তর দিল, কিন্তু দোষের মধ্যে সে দিংনাগের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। রাগে দিংনাগের মুখ লাল হয়ে উঠল। কক্ষের বাকি ছাত্ররা প্রমাদ গুনল। কেউ কেউ এসে বলে গেল, তুই একটু সাবধানে থাকিস বসু। শব্দবিদ্যার পর শিল্পস্থান বিদ্যা শিখতে গেল সবাই। এই শিল্পস্থান বিদ্যা বা কলাবিদ্যার শিক্ষা হয় হাতে কলমে। সবাই বিহারের সামনের খোলা প্রান্তরে বসে নানা রকমের কলার চর্চা করে। কেউ মাটির পুতুল বানায়, কেউ ছবি আঁকে, আবার কেউ পাথর খোদাই করে। আচার্য ঘুরে ঘুরে ওদের কাজ পর্যবেক্ষণ করেন। দিংনাগ একটি অবসরের অপেক্ষায় ছিল। যেই আচার্য অন্যদিকে গেছেন, অমনি সে একটা বড় পাথরের টুকরো নিয়ে ছুটল বসু বন্ধুর দিকে। বসু, পালা! বসু তীর বেগে ছুটে সামনের বড় তাল গাছটায় উঠে পড়ল। দিংনাগের ধারণাই ছিল না যে কেউ অত দ্রুত গতিতে গাছে চড়তে পারে, তাও আবার তাল গাছে। সে নিচে দাঁড়িয়ে চিৎকার করে বসু বন্ধুকে ডাকতে লাগলো, বসু, তুই শিগগির নিচে নেমে আয়, না হলে তোকে মেরে তোর হাড় মাস এক করে দেব। বসু ওর এই আস্ফালনের নিচে আসার বদলে আরো ওপরে উঠে গেল। দিংনাগ নিষ্ফল রাগে সেই পাথরটা ওর দিকে ছুঁড়ে মারল, কিন্তু সেটা বসুর কাছাকাছিও পৌঁছতে পারল না। সমস্ত ছাত্ররা ততক্ষণে সেই তাল গাছের পাশে জমা হয়েছে। আচার্য আর্যদেব এমনিতে অত্যন্ত শান্ত প্রকৃতির, কিন্তু তিনিও আজ খুবই রেগে গেলেন। দিংনাগ, সন্ধ্যের প্রার্থনার পর তুমি আমার সঙ্গে গ্রন্থালয়ে দেখা করবে। আর বসু বন্ধু, তুমি নিচে নেমে এসো। নালন্দায় গঠনমূলক শাস্তি দেওয়াই নিয়ম। কাউকে প্রহার করা বা অন্য কোনো রকমভাবে নিগৃহীত করা নিয়ম বিরুদ্ধ। সন্ধ্যের প্রার্থনার পর দিংনাগ গিয়ে দাঁড়ালো আচার্যের সামনে। আচার্য, আপনি আমাকে ডেকেছিলেন? তুমি আজ যা করেছ তাই বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী খুবই গুরুতর অপরাধ। কিন্তু আচার্য, আমি তো... তুমি তত্ত্ব সংগ্রহ পুস্তকের 50 পৃষ্ঠা নকল করবে। যদি হাতের লেখা অপরিষ্কার হয় তাহলে আবার লিখবে। আচার্য অসঙ্গ এখানে রইলেন,
প্রতি পৃষ্ঠা নকল করার পর তুমি ওনাকে দেখাবে। যদি উনি কাজ দেখে খুশি হন তাহলে পরের পৃষ্ঠা নকল করবে। আচার্য, আমার কিছু বলার আছে, আপনি যদি অনুমতি দেন তো বলি। বলো। আজ আমি দোষ করেছি, আমি মেনে নিচ্ছি, কিন্তু মহাবিহারে 25 খেলাটা কি ঠিক? 25? কে খেলছে? বসু আর ওর 2 বন্ধু রোজ খেলে আচার্য। আপনি রাতে চুপি চুপি ওদের ঘরে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। এরপর সেদিন রাতে দিননাগের সঙ্গে বসু, থিরু আর গুণও বসে বসে তত্ত্ব সংগ্রহ পুস্তক নকল করল। ওদের 3 জনকে পুস্তকালয়ে ঢুকতে দেখে দিননাগের মুখে খেলে গেল এক বিজয়ীর হাসি। অবশ্য সেই দিন আর একটা ঘটনাও ঘটল। ওই দিন থেকে ওদের সঙ্গে দিননাগের একটা অবিচ্ছেদ্য বন্ধুত্ব তৈরি হয়ে গেল। এরপর কেটে গেছে আরও 10 বছর। সামনের বছর বসুবন্ধু স্নাতক হবে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের 20 বছর বয়স হলে তাকে স্নাতক হওয়ার জন্য পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর অন্তেবাসিক নিজের ঘরে ফিরে যেতে পারে। বিয়ে করে সংসারীও হতে পারে, আবার যারা সংসারী হতে চায় না তারা উপাধ্যায় বা সাধ্বী বিহারিক হয়ে ব্রহ্মচর্য পালন করতে পারে। বসুর মায়ের কথা খুব মনে পড়ে। কে জানে মা কেমন আছে। অনেক দিন মাকে দেখেনিও। এবার পরীক্ষা দিয়েই ও মায়ের কাছে যাবে। ওর চোখের সামনে ভেসে ওঠে ওদের বাড়ি, দালান, গোয়াল ঘরের ছবি। আর মনে পড়ে মায়ের মুখটা। যখন ও বাড়ি ছেড়ে বিহারে চলে এলো তখন মায়ের চোখের সেই শূন্য দৃষ্টি আজও ওর কল্পনায় ভাসে। যখন এসেছিল তখন বোঝেনি, কিন্তু আজ বোঝে সেদিন মায়ের মনের অবস্থা কি ছিল। আর সীতু নিশ্চয়ই এখন অনেক বড় হয়ে গেছে। ওর কথা মনে পড়তেই বসুর মনের মধ্যে একটা ভালো লাগা দোলা দিয়ে যায়। ওর এই মুন্ডিত মাথা দেখে সীতু কি করত? নিশ্চয়ই ওর মাথায় মৃদঙ্গ বাজাতো। নিজের মাথায় একবার হাত বুলিয়ে নিজের মনেই স্মিত হাসে বসু। সীতুর এখন 18 বছর বয়স। সীতু কি ওকে মনে রেখেছে? নিশ্চয়ই রেখেছে। ছোটবেলার বন্ধুকে কেউ কি ভুলে যেতে পারে? ও যখন গ্রামে ফিরবে তখন সীতু কি করবে? ও কি ওকে দেখার জন্য ছুটে আসবে? নিজের মনের মাধুরী মিশিয়ে এইরকম নানা কথার মালা সাজায় বসু। ছাত্রাবাসের ঘরের দরজা দিয়ে জ্যোৎস্না ঢুকে মুচকি হাসে। সেই মায়াবী আলো মাখা মিষ্টি স্বপ্নগুলোকে বুকে জড়িয়ে বসু তলিয়ে যায় গভীর ঘুমে। নালন্দা মহাবিহারের নিয়ম অনুযায়ী প্রত্যেক ছাত্রকে শব্দবিদ্যা বা ব্যাকরণ, শিল্পস্থানবিদ্যা বা কলা, হেতুবিদ্যা, আধ্যাত্মবিদ্যা বা দর্শন আর চিকিৎসাবিদ্যা এই সমস্ত বিষয় শিখতে হয়। বসু চিরকালই মেধাবী ছাত্র, কিন্তু ওর বেশি উৎসাহ ছিল চিকিৎসাবিদ্যায়। মহাবিহারে মাঝে মাঝেই আলোচনা সভার আয়োজন করা হয়। তাতে তক্ষশিলা, বিক্রমশিলা, ওদন্তপুরী, বলভী মহাবিহারের অন্তেবাসিকরাও অংশগ্রহণ করে। ওইসব মহাবিহার থেকে ছাত্র ও তাদের আচার্যরা নালন্দায় আসেন। তাদের সকলের থাকা, খাওয়া ইত্যাদির ব্যবস্থা করতে হয় আয়োজককে। সেবার বৈশাখী পূর্ণিমার দিনে বিহারে আলোচনা সভার আয়োজন করা হলো। সমস্ত আচার্য আর উপাধ্যায়দের সাথে সর্ববরিষ্ঠ অন্তেবাসিকরাও আয়োজনের নানা দায়িত্বে রইল। মহাবিদ্যালয়ের সমস্ত বিভাগে নানা রকম প্রতিস্পর্ধার আয়োজন করা হয়েছে। বসু চিকিৎসাবিদ্যা বিভাগের প্রতিস্পর্ধায় অংশগ্রহণ করবে। তার জন্য আচার্য কমলশিলা বসুকে বিশেষভাবে তৈরি করেছেন। অনেক নতুন পাঠ দিয়েছেন। প্রতিস্পর্ধাগুলি হবে বৈশাখী পূর্ণিমার 1 সপ্তাহ আগে।
সমাপন আর পুরস্কার বিতরণী উৎসব ওই দিন। সেই উপলক্ষে চারিদিকে সাজো সাজো রব। সারা বিহারকে সাজানো হয়েছে। প্রতিযোগী এবং তাদের আচার্যরা এসে পড়েছেন। প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়গুলি পুস্তকালয়ের 9তলা ভবনে অনুষ্ঠিত হবে। পুস্তকালয়ের 3টি বিভাগ রত্নরঞ্জক, রত্নদধি এবং রত্নসাগরকে প্রস্তুত করা হয়েছে ওই প্রতিযোগিতার জন্য, যাতে প্রয়োজন অনুযায়ী যে কোনো পুস্তকের সাহায্য নেওয়া যায়। চিকিৎসাবিদ্যার প্রতিযোগিতা হবে রত্নসাগর বিভাগে। নির্দিষ্ট দিনে প্রতিযোগিতা শুরু হলো। প্রথম পর্যায়ে সমস্ত মহাবিহারের দলগুলি প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করল। প্রথম স্থান অধিকার করল বিক্রমশিলা মহাবিহার, দ্বিতীয় স্থান অধিকার করল নালন্দা মহাবিহার, তৃতীয় অদন্তপুরী মহাবিহার। এই 3টি দল নির্বাচিত হল দ্বিতীয় বা আলোচনা পর্যায়ের জন্য। আলোচনা পর্যায়ে অদন্তপুরী পরাজিত হল, তাই তৃতীয় বা তর্ক পর্যায়ে বিক্রমশিলার প্রতিযোগীরা মুখোমুখি হল নালন্দার প্রতিযোগীদের। তর্ক পর্যায় থেকে মাত্র 2 জন বিজয়ী নির্বাচিত হল চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণ করার জন্য। এই পর্যায়ে প্রথম হল বিক্রমশিলা মহাবিহারের শক্রাদিত্য নামে এক অন্তেবাসিক, দ্বিতীয় হল নালন্দার বসুবন্ধু। শেষ পর্যায়ের ফলাফলের ওপর অনেক কিছু নির্ভর করছে। ছাত্রদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এই পর্যায়ে কিভাবে প্রতিযোগীদের মূল্যাঙ্কন করা হবে তা কেউ জানে না। পরীক্ষক থাকবেন আয়ুর্বেদ বিভাগের প্রমুখ আচার্য রাহুল শ্রীভদ্র। সকাল 7 ঘটিকায় প্রতিস্পর্ধা শুরু হবে। সময়ের কিছু পূর্বেই বসুবন্ধু আর শক্রাদিত্য প্রতিযোগিতার জায়গায় উপস্থিত। আজকের প্রতিযোগিতা হচ্ছে মাঝের মাঠে। সেখানে মণ্ডপ বানানো হয়েছে। নিমন্ত্রিত অতিথিদের বসার ব্যবস্থাও করা হয়েছে। আচার্য সময় মতো এসে পৌঁছলেন। আজ দ্বীপ্রহরের মধ্যে আমাকে এমন একটি উদ্ভিদ এনে দিতে হবে যার কোনো ওষুধি নেই। বিক্রমশিলা আর নালন্দার অন্তেবাসিকরা 2 প্রতিযোগীকে উৎসাহ দেওয়ার জন্য করতালি দিয়ে উঠল। ওদের 2 জনকে কাছের অরণ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হলো। 2 জন ছুটল দুদিকে। নালন্দা মহাবিহারের ঘটিকা যন্ত্র সারা মগধকে নির্ভুল সময় জানায়। দেখতে দেখতে সময় হয়ে এলো। 2 মহাবিহারের ছাত্ররাই নিশ্চিত যে তাদেরই প্রতিযোগী বিজয়ী হবে। প্রথমে এলো শক্রাদিত্য। তার হাতে 2টি তৃণ। এর কিছুক্ষণ পরে এলো বসুবন্ধু। তার পা আর চলছে না। মাথা নিচু করে সে ধীরে ধীরে এসে দাঁড়ালো আচার্যের সামনে। তার হাত খালি। নালন্দার ছাত্রদের মধ্যে হতাশা স্পষ্ট। বিক্রমশিলার তাঁবুতে আসন্ন জয়ের উল্লাস। আচার্য রাহুল শ্রীভদ্র নিজের আসন থেকে নেমে এসে সবাইকে অবাক করে দিয়ে জড়িয়ে ধরলেন বসুবন্ধুকে। সার্থক তোমার শিক্ষা। আমি তোমার মতন ছাত্র পেয়ে গর্বিত। পৃথিবীতে এমন কোনো উদ্ভিদ নেই যা সম্পূর্ণ গুণহীন। আমি বসুবন্ধুকে বিজয়ী ঘোষণা করলাম। নিজের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল বসু। চিকিৎসাবিদ্যার স্নাতক পরীক্ষায় খুব ভালো ফল করে উত্তীর্ণ হয়েছে সে। এবার বাড়ি ফেরার পালা। নালন্দা মহাবিহার সম্পূর্ণরূপে নিঃশুল্ক। এখানে থাকা খাওয়ার জন্য অন্তেবাসিকদের মূল্য দিতে হয় না। যে কাপড় তারা পরে সেগুলিও দেওয়া হয় বিহার থেকেই। কাল সকালে যে যার বাড়ি ফিরে যাবে। তাই থিরু, গুনো সবাই একসাথে বসে বসুর সাথে কথা বলছিল। প্রত্যেকে নিজেদের বাড়ির ঠিকানা দেওয়া নেওয়া করল। একে অন্যের বাড়ি যাবে বলে প্রতিশ্রুতিও দিল। সকলেরই চোখ ছলছল। এতদিনের সুখ দুঃখের সাথী ওরা। একসাথে বেড়ে ওঠা কত স্মৃতি। বসু,
আচার্য রাহুল শ্রীভদ্র তোমাকে এক্ষুনি একবার ডেকেছেন। আচার্য আর্যদেব এসে বসুকে সংবাদটা দিলেন। বসু পৌঁছনো মাত্র আচার্য ওকে ভেতরে ডেকে নিলেন। বসু দেখল ওনার সঙ্গে আচার্য কমলশিলাও রয়েছেন। জিজ্ঞেস করল, আমায় ডেকেছিলেন আচার্য? হ্যাঁ বৎস, তুমি কাল চলে যাবে। তুমি কি সংসার করতে চাও, নাকি আরও উচ্চশিক্ষা প্রাপ্ত হয়ে মহাপ্রভু বুদ্ধের বাণী সারা বিশ্বে প্রচার করতে চাও? তুমি হাজার হাজার মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। কোন জীবনটা তুমি চাও? উজ্জ্বল চোখে আচার্য ওর দিকে তাকালেন। সেই দৃষ্টিতে অনেক আশা, অনেক উৎসাহ। বসু খানিকক্ষণ চুপ করে ভাবল, তারপর বলল, আচার্য, আমার মা ছাড়া এ জগতে আর কেউ নেই। মা আমার জন্য পথ চেয়ে বসে আছেন। আমি মায়ের কাছেই ফিরতে চাই। ঠিক আছে বৎস, যেমন তোমার ইচ্ছে। ওনার মুখে হতাশা স্পষ্ট। মাথা নিচু করে ওনার ঘর থেকে বেরিয়ে এলো বসু। মনের মধ্যে একটা অস্বস্তি হতে লাগলো। কে জানে ও কি ঠিক করছে? কিন্তু মা তো একা, তার কথা না ভাবাটা কি ঠিক? মায়ের এখন বয়স হয়েছে, আর তাছাড়া সীতু, সেও তো ওর পথ চেয়েই বসে আছে। এইসব নানা কথা ভাবতে ভাবতে বসু ছাত্রাবাসে নিজের ঘরে ফিরে এলো। পরের দিন সকালে স্নানের ঘণ্টা বাজল। স্নানের পর প্রার্থনা হলো। প্রার্থনার শেষে মঠাধ্যক্ষ স্নাতকদের উদ্দেশ্যে তার শেষ ভাষণ দিলেন, আর সকলের হাতে নালন্দার শিলমোহর লাগানো মানপত্র তুলে দিলেন। এই মানপত্র দেখিয়ে ছাত্ররা সারা জম্মুদ্বীপে এবং বিদেশে যে কোনো রাজসভায় বা সংস্থায় কাজের জন্য আবেদন করতে পারে। মহাবিহারের প্রধান দ্বারের বাইরে এসে বসুর মনে হল, এক যুগ পরে ও বিহারের ওই বিশাল পাথরের দেওয়ালের বাইরে এলো। কাঁধের ঝোলাটাকে পিঠের দিকে ঠেলে দিয়ে পা চালিয়ে দিল নিজের গাঁয়ের দিকে। পথে সেই বড় মাঠটা, যার কোণের তেঁতুল গাছের তলায় বসত পণ্ডিত মশায়ের টোল। একবার তাকালো বসু ওই দিকে, কিন্তু টোলের আটচালাটা খালি। আজকে ছুটির দিন হয়তো, তাই। ও ছোটবেলায় এই মাঠে আসতো গরু চড়াতে, আর বসত ওই তেঁতুল গাছের তলায়। কিন্তু আজ কোনো রাখালও তো নেই। কি ব্যাপার কে জানে। মাঠ পেরিয়ে এবার গ্রামে যাওয়ার মেঠো রাস্তা ধরে বসু। রাস্তাটা একেবারে আগের মতোই আছে, কিচ্ছু বদলায়নি। কিন্তু কোথাও কোনো লোকজন নেই। বেশ কয়েকটা বাড়ির দরজায় তালা লাগানো। যত গ্রামের দিকে এগোচ্ছে বসু, ততই ওর মনটা কু গাইছে। কিছু হয়েছে নাকি? ও যখন গ্রাম ছেড়ে গিয়েছিল তখন তো গ্রামের এই চেহারা ছিল না। সামনেই গ্রামের বৃদ্ধদের আড্ডা। সেই আটচালার নিচে সারা দিন কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, কোনো না কোনো বৃদ্ধকে পাওয়া যাবেই। ও সেই দিকেই এগোতে লাগলো। ওকে জানতে হবে কি হয়েছে। হঠাৎ দেখল পাশের বাড়ির সদর দরজা খোলা, আর দাওয়ার ওপরে একটা মৃতদেহ শোয়ানো আছে। তার সামনে সজল নেত্রে বসে এক বৃদ্ধা। বাড়িটা ভীষণ চেনা। আরে, এটা মুরলীদের বাড়ি না? হ্যাঁ, তাই তো। ও এগিয়ে গেল দরজার দিকে, কিন্তু আর সব লোকজন কোথায়? একজন মারা গেছে, তবু গ্রামের লোকেরা কেউ আসেনি। ও দরজা দিয়ে ঢুকতে যাবে, এমন সময় পেছন থেকে কেউ একজন ওর কাঁধে হাত দিল। ও মুখ ফিরিয়ে দেখল একজন বৃদ্ধ। চিনতে কয়েক মুহূর্ত সময় লাগলো বসুর। মুরারি কাকা, অনেক বুড়ো হয়ে গেছে। মুরারি কাকা?
আগে আপনাকে তো ঠিক... আমি ভিকু, আমাকে চিনতে পারছো না? আরে ভিকু, কত বড় হয়ে গেছিস বাবা, সত্যি চিনতে পারিনি রে। তুই 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 যাস না বাবা, ভেতরে যাস না, ভেতরে যাস না। কেন কাকা, কি হয়েছে? ভেদ বমি, বড় ছোঁয়াচে লোক, সারা গ্রাম উজাড় হয়ে গেল বাবা। এই কিছুদিন আগে মুরলির বাপটা গেল, রাজ মুরলি। মাটার দুঃখ চোখে দেখা যায় না রে, সারা গ্রাম তো খালি হয়ে গেছে একরকম। শুধু আমরা এই কটা বুড়ো বুড়ি পড়ে রয়েছি বাবা। তুই ভেতরে যাস নে বাবা। মুহূর্তে বসুর কাছে ছবিটা পরিষ্কার হয়ে গেল। তার একটাই কথা মাথায় এলো, শুধু মা নিশ্চয়ই একা পড়ে আছে, কেউ নেই দেখার। একটা ঠান্ডা স্রোত নেমে গেল ওর শিরদাঁড়া দিয়ে। উদ্ভ্রান্তের মতো ছুটল নিজের বাড়ির দিকে। বাড়ির দরজা ভেজানো রয়েছে। দরজার সামনে এসে একটু দাঁড়ালো বসু। বুকের ভেতরটা কেমন যেন টিপ টিপ করছে। কে জানে মা কেমন আছে। কাঁপা হাতে দরজাটা ঠেলে খুলল বসু। এ কি অবস্থা হয়েছে বাড়ির! সামনের চাতালটা খড়কুটো, শুকনো পাতা আর ধুলোয় ভর্তি। বোঝাই যাচ্ছে বহুদিন ঝাঁট দেওয়া হয়নি। বসু ছুটে গেল ভেতরে। মা, ও মা, মা! কে? একটা ক্ষীণ আওয়াজ ভেসে এলো ঘরের কোণ থেকে। কে এলো? ঘরের জানালাগুলো সব বন্ধ, তাই ঘরের ভেতরটা বেশ অন্ধকার। আমি ভিকু। তুমি কোথায় মা? ভিকু, 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 তুই এসেছিস বাবা? আমি যে তোকে দেখতে পাবো সেটা তো ভাবিনি বাবা। সবাই চলে গেল ভিকু, সবাই। এবার আমিও। বসু দেখল চৌকির নিচে একটা ছেঁড়া মাদুরের ওপর পড়ে রয়েছে মা। ছুটে গিয়ে কোলে করে মাকে চৌকির ওপর শুইয়ে দিল। আমি তোমায় ভালো করে তুলবো মা। জানো আমি আমার শ্রেণীর শ্রেষ্ঠ ছাত্র। আমার আচার্যরা বলেন আমি খুব ভালো চিকিৎসক হব। এই দেখো আমার মানপত্র। একটা ক্ষীণ হাসি খেলে যায় মায়ের ঠোঁটে। মানপত্রের ওপর পরম যত্নে নিজের দুর্বল রুগ্ন হাতটা একবার বুলিয়ে দেন সুবালা। তারপর আশীর্বাদের ভঙ্গিতে ছেলের মাথায় হাত রাখেন। দুফোঁটা চোখের জলও যেন গড়িয়ে পড়ে চোখ থেকে। ধীরে ধীরে স্থির হয়ে যায় তার চোখের তারা দুটো। মা, মা! হাহাকার করে ওঠে ভিকুর হৃদয়। কি করবে সে ভেবে পায় না। শোকে স্তব্ধ হয়ে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ। মায়ের ভাগ্যে শুধুই কি ত্যাগই ছিল? আর একটু যদি সেবা করার সুযোগ পেত, কি হবে চিকিৎসক হয়ে? যদি নিজের লোকেদেরই কাজে না আসতে পারল, তাহলে এই চিকিৎসা শাস্ত্রের লাভই বাকি। মা! একটা মেয়েলি কণ্ঠের ডাক শুনে নিজের অশ্রুসিক্ত চোখ তুলে তাকালো বসু। সামনে দাঁড়িয়ে আছে 17-18 বছরের একটি মেয়ে। পরনে লাল শাড়ি, হাতে কাঁচের চুড়ি আর সিঁথিতে চওড়া করে পরা মেটে রঙের সিঁদুর। বোঝাই যাচ্ছে সদ্য বিয়ে হয়েছে মেয়েটির। তার হাতে একটা খাবারের থালা ধরা। ভিকুদা? হাতের থালাটা ঝনঝনিয়ে মাটিতে পড়ে গেল। মার নেই, চলে গেল আমাকে ছেড়ে। শিশুর মতো আকুল ভাবে কেঁদে উঠল বসু। দেওয়ালে পিঠ দিয়ে বসেছিল, এখন মুখটা 2 হাঁটুর মধ্যে গুঁজে দিল। ওর পাশে এসে বসে পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো সীতু। নিয়ম মেনে মায়ের শবদাহ করল বসু। 13 দিনে মায়ের শেষকৃত্য সম্পন্নও করল।
এই কদিন নিজের বাড়িতেই রইল সে। নিজে হাতে হবিষ্যি রান্না করে খেত আর সারা গ্রামে আর্তদের সেবা করে বেড়াত। সীতু এসে দুবেলা ঘরদোর পরিষ্কার করে বসুর কাপড় চোপড় ধুয়ে দিয়ে যেত। সীতুর সঙ্গে পারতপক্ষে কথাবার্তা বলতো না বসু। কি এক চিন্তায় যেন মগ্ন থাকত সারাক্ষণ। মায়ের কাজের পরের দিন সকালে স্নান করে নিজের ঝোলা কাঁধে নিয়ে বাড়ি থেকে বেরোবার জন্য প্রস্তুত হলো বসু। রোজকার মতো সীতু এসে ওকে দেখে বলল, তুমি কোথায় যাচ্ছ ভিকুদা? বিহারে। ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বসু। এত দেরিতে কেন এলে ভিকুদা? বড্ড দেরি হয়ে গেল যে। সীতুর দু চোখ দিয়ে ঝরঝর করে জল নেমে এলো। ওর দিকে করুণ মুখে তাকিয়ে রইল বসু, কিন্তু কোনো কথা বলল না। ওর চোখের জল মোছাবারও চেষ্টা করল না সে। তুমি কিছু জানতে চাও না? জেনে কি লাভ? তবু আমি যে বলতে চাই। বলো। 3 দিনের জ্বরে বাবা চলে গেল। মা একা, তার উপর জমিদারের মেজ ছেলের খারাপ নজর। মা এসেছিল তোমার মায়ের কাছে, জানতে যে তুমি কবে আসবে, কিন্তু তোমার মা কিছুই বলতে পারেননি। শুধু বলেছিলেন এবছর তুমি আসবে, কিন্তু কবে তা উনি জানেন না। সেই সময় এই সম্বন্ধটা এলো। ছেলের বাড়ির কোনো দাবি নেই, আমাকে দেখে ওদের পছন্দও হয়ে গেল। তোমার মা বললেন আর অপেক্ষা না করে বিয়ে দিয়ে দাও। তালছড়ি গ্রামের সম্পূর্ণ চাষি ওরা। কবে যাবে শ্বশুর বাড়ি? কাল উনি আমাকে নিতে আসবেন। ভালো থেকো। আমি তাহলে এগোই। এই বাড়ির চাবিটা তোমার মাকে দিয়ে দিও, বলো মাঝে মাঝে এসে যেন একটু দেখাশুনো করে। আচ্ছা। সীতুর প্রসারিত হাতের ওপর আলগোছে চাবির গোছাটা ফেলে দিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল বসু। ওর যাবার পথের দিকে সজল চোখে তাকিয়ে রইল সীতু, কিন্তু বসু একবারও পেছনে ফিরে তাকালো না। মিঠু রাস্তার বাঁক ঘুরে আর নিজেকে ধরে রাখতে পারল না বসু। ডুকরে কেঁদে উঠল। হে বুদ্ধ, হে পরম শাশ্বত, আমি তো শুধু দুজনকে চেয়েছিলাম, সেই দুটো মানুষকেই তুমি আমার জীবন থেকে কেড়ে নিলে। কেন কেন? আমি কি অপরাধ করেছি? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ওর। এই প্রথম মনে হলো এই পৃথিবীতে ওর আর কেউ নেই। এই 13 দিন সীতু ওর পাশে পাশে ঘুরত, ওর হাতে হাতে কাজ করে দিত। কোথায় যেন একটা আশা ধীরে ধীরে বাসা বাঁধছিল। সীতু এখন পরস্ত্রী। ও জানত, নিজের মনকে শাসনও করত, সেই জন্য কখনো সীতুর সঙ্গে কথাও বলতো না। কিন্তু মন কি শাসন মানে? শাসন করে ভালোবাসা আটকানো যায় না। ওর যুবক হৃদয় হাহাকার করে উঠল। পরম অভিমানে আকাশের দিকে তাকালো বসু। প্রচণ্ড রোদে ওর চোখ ঝলসে গেল। যখন ও মহাবিহারের মুখ্য দ্বারের সামনে পৌঁছল, তখন ওর উদ্ভ্রান্তের মতো চেহারা, চোখ লাল, বস্ত্র মলিন। দ্বার পণ্ডিতরা ওকে দেখতে পেয়ে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল। জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে। মহাবিহারের চিকিৎসালয়ে 3 দিন বাদে জ্ঞান ফিরল বসুর। মাথাটা খুব ভার ভার লাগছে। কিছুক্ষণ চারপাশটা একবার তাকিয়ে দেখল, এটা কোন জায়গা? ধীরে ধীরে ওর সমস্ত কথা মনে পড়ে গেল। বুকের ভেতরটা আবার যেন ফাঁকা হয়ে গেল। বেলার দিকে আচার্য ওকে দেখতে এলেন। ওর জ্ঞান এসেছে দেখে খুশি হলেন। ওর মাথায় একবার হাত বুলিয়ে দিলেন। আচার্য,
আমার একটি প্রার্থনা আছে। বলো বৎস। আমি উপাধ্যায় হতে চাই। মহামহিম বুদ্ধের চরণে আমার জীবন অর্পণ করতে চাই। আর তোমার মা? মা আর নেই আচার্য। আমি মায়ের জন্য কিছুই করতে পারলাম না। আমার চিকিৎসা শাস্ত্র পড়া কোনো কাজেই এলো না। মা চলে গেল। আবেগে বসুর গলা কাঁপতে লাগলো। আচার্য খানিকক্ষণ চুপ করে রইলেন। সবই বুদ্ধের ইচ্ছা। তুমি শান্ত হও বৎস। তোমার মা চলে গেছেন, কিন্তু আর যাতে কেউ তার মাকে তোমার মতো না হারায়, তার জন্য তুমি কাজ করতে পারো। ওনার কথা শুনে বসু এক নতুন দিশার খোঁজ পেল। 1 মাস বাদে যখন ও সেরে উঠল, তখন থেকে ওর সমস্ত দিন কাটতে লাগলো ধর্মকুঞ্জে। বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বগুলি যেসব পুঁথিতে লেখা আছে সেইগুলোর অধ্যয়ন শুরু করল বসু। তার সঙ্গে চলল অথর্ববেদ এবং অন্যান্য আয়ুর্বেদের গ্রন্থগুলির অধ্যয়ন। আচার্য কমলশিলা আর আচার্য রাহুল শ্রীভদ্র ওকে যথাসাধ্য সাহায্য করতে লাগলেন। হ্যাঁ রে, তুই নাকি সাধ্বীবিহারী হবি? চমকে মুখ তুলে তাকালো বসু। ওর সামনে দিংনাগ দাঁড়িয়ে আছে। দিংনাগ ওদের সঙ্গেই স্নাতক হবার জন্য পরীক্ষা দিয়েছিল, কিন্তু সফল হতে পারেনি। তাই ও এখনো বিহারে রয়েছে। বসু বলল, হ্যাঁ, আর 2 মাস পরে মহন্ত আমাকে সাধ্বীবিহারী হবার জন্য দীক্ষা দেবেন। ভালো কথা, কিন্তু সাধ্বীবিহারী হবার পর তোকে সারা জীবন ব্রহ্মচারী থাকতে হবে, সেটা জানিস তো? দিংনাগের গলায় স্পষ্ট শ্লেষ। জানি, উনি আমাকে শিখিয়েছেন কি করে পরের সুখে নিজের সুখ খুঁজতে হয়। মানুষের সেবাই আমার মনে শান্তি এনে দেবে। অত্যন্ত উত্তম কথা বসু বন্ধু। তুমি তোমার নামকে সার্থক করবে, সারা পৃথিবীর বন্ধু হবে, কিন্তু তার কি হবে যে তোমার পথ চেয়ে বসে আছে? বসুর চোয়ালটা শক্ত হয়ে এলো। অনেক কষ্ট করে নিজেকে সংযত করল সে। সে এখন পরস্ত্রী। আমায় ক্ষমা করে দে ভাই, আমি জানতাম না। সংকুচিত হয়ে দিংনাগ চলে গেল বটে, কিন্তু বসুর মনে তুফান তুলে দিয়ে গেল। কত কথা মনে পড়ে গেল তার। সিঁদুর, পলাশ ফুল ভালো লাগত। ওর কাছে বায়না করত ওই ফুল এনে দেওয়ার জন্য। বসু তরতর করে গাছে উঠে কয়েক মুহূর্তের মধ্যেই সেই ফুল পেড়ে নিয়ে আসত। কিন্তু তারপর সীতুকে অনেক অনুনয় বিনয় করতে হতো ওই ফুল পাওয়ার জন্য। শেষে যখন হার মেনে চোখ মুছতে মুছতে সীতু বাড়ির দিকে রওনা হতো, তখন ও ছুটে গিয়ে সীতুর মাথায় গুঁজে দিত ফুলগুলো। অমনি কান্না ভুলে সীতু একগাল হেসে ওর দিকে ফিরে তাকাত। ওর ওই হাসি মুখটা আজ বড় মনে পড়ে বসুর। বেশ তো ছিল ওই জীবনটা। কি দরকার ছিল বিহারে আসার? সন্ধ্যাকালীন চৈত্য বন্দনার ঘণ্টা বাজল। খুব অন্যমনস্কভাবে, নিতান্তই অভ্যাসবশত বসু চৈত্য বন্দনার জন্য রওনা হল। মন্দিরে ঢোকার আগে বিহারের মুখ্য দ্বারের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা হট্টগোল কানে এলো বসুর। 2জন দ্বাররক্ষীকে অত্যন্ত ব্যস্ত হয়ে ওর দিকে আসতে দেখে বসু বলল, কি হয়েছে দ্বারপাল? আর বলেন কেন ভদ্র, 2জন অশ্বারোহী এসেছে। তারা এখনই আয়ুর্বেদাচার্য রাহুল শ্রীভদ্রের সঙ্গে দেখা করতে চায়। আমরা যত বলছি যে এখন সান্ধ্য প্রার্থনার সময়, আপনারা একটু অপেক্ষা করুন, তারা রাজি নয়। দ্বার পণ্ডিতদের সঙ্গে ঝগড়া করছে। বলছে যদি উনি এখনই না আসেন তাহলে ওদের সেনাপতি নাকি এই বিহার আক্রমণ করবেন। আচ্ছা, আমি দেখছি, তোমরা বাইরেই দাঁড়াও। মন্দিরে ঢুকে বসু সোজা চলে গেল আচার্যের কাছে। শ্রীভদ্রের কানে কানে সব কথা বলে ওনাকে বাইরে ডেকে নিয়ে এলো। ওনার সঙ্গে প্রার্থনা সভা থেকে আরও 2-3 জন আচার্যও এলেন। বন্দনার শেষে অন্তেবাসিকদের ছাত্রাবাসে পাঠিয়ে দেওয়া হলো। কিন্তু সংবাদ কি আর চাপা থাকে? দাবানলের মতো এই সংবাদ ছড়িয়ে গেল সারা মঠে।
সংবাদ যত ছড়ায় ততই তার স্বরূপ বদলায়। শেষ পর্যন্ত যা অন্তেবাসিকদের মধ্যে রটে গেল তা হলো এই যে একদল অশ্বারোহী এসে আচার্য রাহুল শ্রীভদ্রকে বন্দি করে নিয়ে গেছে। সারা মঠে আতঙ্কের পরিবেশ। আচার্য ফিরলেন অনেক রাতে। আচার্য কমলশিলা ওনাদের অপেক্ষাতেই রাত জেগে বসেছিলেন। দ্বার পণ্ডিতরা ওনাকে সোজা নিয়ে গেলেন তার ঘরে। সেখানে আলোচনা সভা বসল। কি সমাচার? ভদ্র, যিনি আমাদের ডেকে পাঠিয়েছিলেন তিনি দিল্লির ইসলাম শাসক কুতুবুদ্দিন আইবকের সেনাপতি, নাম বখতিয়ার খিলজি। জনশ্রুতি আছে লোকটা খুবই অত্যাচারী এবং ধূর্ত। তা তো বুঝলাম, কিন্তু উনি আমাদের কাছে কি চান? উনি খুবই অসুস্থ। উনি চান যে আমি ওনাকে চিকিৎসা করে সুস্থ করে তুলি। ও, এ তো অতি উত্তম কথা। আপনার মতো চিকিৎসক ওনারা সারা জম্মুদ্বীপেও পাবেন না। তা রোগ কি খুবই গম্ভীর? না না, পেটের সমস্যা। আমাদের এখানের জল খেলেই হবে। রোগ সাধারণ, কিন্তু খুবই কষ্ট দেয়। তা ওনার চিকিৎসকরা ওনাকে সুস্থ করতে পারছেন না? আসলে উনি যে দেশ থেকে আসছেন সেখানে এই সমস্যা হয় না, তাই ওরা এর চিকিৎসাও জানে না। যাক, তাহলে আপনার পক্ষে এটা কোনো কঠিন কাজ নয়। না, তা নয়, কিন্তু ওনার কতগুলি শর্ত আছে। কি শর্ত? উনি কোনো ওষুধ খাবেন না, উনি বিধর্মীদের কোনো জিনিস স্পর্শও করবেন না। ও বাবা! তাহলে? আমাকে বলেছেন যে আমি যদি ওনাকে 1 সপ্তাহের মধ্যে ভালো করে তুলতে না পারি তাহলে আমার মুণ্ডচ্ছেদ করবেন। সে কি কথা? আমি ভাববার জন্য 3 দিন সময় চেয়েছি আচার্য। আমায় 3 দিন পর ওনার রোগ উপশমের কিছু ব্যবস্থা করতেই হবে, না হলে। আচার্য কমলশিলার কপালে ভাঁজ দেখা দিল। সারা ঘর নিঃশব্দ। সকলেই প্রার্থনা করছে, হে বুদ্ধ, পথ দেখাও। ওরা যখন বিহারের পাঁচিলের গর্ত দিয়ে বেরিয়ে এলো তখনও ভোর হতে অনেক দেরি। নিঃশব্দে ওরা পাঁচিলের পাশের ঝোপঝাড়গুলো পেরিয়ে গেল। সামনে মেঠো রাস্তা। এই রাস্তায় সোজা চলে গেছে বখতিয়ার খিলজির তাঁবুর দিকে। একটা বড় পাকুড় গাছের নিচে ওরা দাঁড়ালো কিছুক্ষণ। এপাশ ওপাশ দেখল কয়েকবার। সঞ্জয়ের তো এসে যাওয়ার কথা। একটু দূরে একটা ঝোপ যেন একটু নড়ে উঠল। তারপর সেখান থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে নিঃশব্দে ওদের কাছে চলে এলো। অষ্টমীর চাঁদের আলোয় ওরা দেখল মূর্তিটার হাতে একটা বড় পুঁটলি। সব এনেছিস? হ্যাঁ ভদ্র, তবে একটা পোশাক পুরুষের আর একটা স্ত্রীলোকের। এত তাড়াতাড়ি এর বেশি কিছু করা সম্ভব হয়নি। সঞ্জয়ের সঙ্গে দিংনাগের আলাপ হয় বিহারে। সঞ্জয়ের বাবা বিহারে দুধ, ফল, সবজি এসব বিক্রি করতে আসতো। সঙ্গে আসতো সঞ্জয়ও। একদিন সঞ্জয় সাথে করে নিজের পোষা খরগোশটাকে এনেছিল। দিংনাগ চিরকালই খুব পশু পাখি ভালোবাসে। খরগোশ দেখেই ওর সাথে বন্ধুত্ব করল। তোর কাছে আর কি কি পশু আছে? পাখি আছে, বানর আছে, কুকুর আছে। যে প্রাণী বলবে আমি তাকেই ধরে আনতে পারি। অন্তেবাসিকদের কোনো পোষ্য রাখা বিহারের নিয়ম বিরুদ্ধ, তাই দিংনাগ খরগোশটিকে নিজের কাছে রাখতে পারেনি। কিন্তু মাঝে মাঝেই সঞ্জয় নতুন কোনো প্রাণী নিয়ে এসে দিংনাগকে দেখাতো। কখনো বেড়ালছানা, কখনো বা মেষশাবক, কখনো বা পাখি। কিন্তু এই বন্ধুত্ব বেশি দিন গোপন থাকেনি। আচার্যরা জানতে পেরে যথেষ্ট কঠিন শাস্তি দিয়েছিলেন দিংনাগকে। আর সঞ্জয়ের বিহারে আসা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু তাতেও ওদের বন্ধুত্বে কোনো ভাঁটা পড়েনি। বিহারের দেওয়ালের এই পেছনের গর্তটা ওরাই আবিষ্কার করে। এখান দিয়েই ওদের যাওয়া আসা চলত অত্যন্ত গোপনে। পুরুষের পোশাকটি পরল বসু, কারণ ওর মুখে গোঁফ দাড়ি আছে, আর মাথায় বাঁধল পাগড়ি। সঞ্জয় ওর চোখে কাজল পরিয়ে দিল।
এখন আর বসুকে বৌদ্ধ ভিক্ষু বলে চেনাই যায় না। দিংনাগ পরল নারীর পোশাক, ঘাগরা চলি আর মাথায় ওড়নার ঘোমটা। তাকেও কাজল পরিয়ে সাজিয়ে দিল সঞ্জয়। এবার ওরা নিঃশব্দে চলল ওদের গন্তব্যের দিকে। সঞ্জয় ওদের রাস্তা দেখিয়ে নিয়ে চলল। প্রথমে ওরা গেল তুর্কি সৈন্যদের তাঁবুর পেছন দিকে। তাঁবু ঘিরে সৈন্যদের পাহারা। ওদের দেখতে পেলেই তলোয়ারের এক ঘায়ে 2 টুকরো করে ফেলবে। ওদের একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকতে বলে সঞ্জয় চুপি চুপি ঢুকে পড়ল ঘেরাটোপের মধ্যে। সেখানে সারি সারি অনেক তাঁবু। তার মধ্যে একটা তাঁবু খুব বড় আর বিলাসবহুল। ওইটি সেনাপতির তাঁবু। সঞ্জয় ওর বাবার সাথে রোজ আসে এখানে। দুধ, ফল, সবজি এসব সরবরাহ করে যায়, তাই ও জানে কোন তাঁবুটা কার। কিন্তু রাতে এই প্রথম এলো। সেনাপতির তাঁবুর চারপাশে কঠিন পাহারা। তাঁবুর কাছে পৌঁছনো খুবই মুশকিল। একটা ছোট ঢিবির আড়ালে বসে ও সুযোগের অপেক্ষা করতে লাগলো। ও লক্ষ্য করল পাহারাদারেরা মাঝে মাঝে নিজেদের জায়গা ছেড়ে সামনের দরজার দিকে চলে যায়, আবার কিছুক্ষণ বাদে নিজের জায়গায় ফিরে আসে। পরের বার যেই পাহারাদাররা সামনে গেল, ও দ্রুত হামাগুড়ি দিয়ে চলে এলো তাঁবুর পেছন দিকে। কোমরে গোঁজা একটা মোটা কাপড়ের থলে বের করে তাঁবুর কাপড়টা একটু ফাঁক করে উল্টে দিল থলেটা তাঁবুর ভেতরে। থলে থেকে কয়েকটা ব্যাঙ লাফিয়ে বেরিয়ে গেল। এরপর সঞ্জয় পাশে রাখা বাঁশের ঝাঁপিটায় একটু নাড়া দিয়ে সেটাকেও উল্টে দিল তাঁবুর ভেতরে। তার থেকে বেরোলো 8-10টা সাপ। কয়েক মুহূর্তের মধ্যে এই কাজগুলো সেরে সঞ্জয় ফিরে এলো সেই মাটির ঢিবিটার পেছনে। অনেকক্ষণ হয়ে গেল সঞ্জয় ভেতরে গেছে। ভোর হতে আর বেশি দেরি নেই। বাইরে বসু আর দিংনাগের খুব দুশ্চিন্তা হতে লাগলো। কি ব্যাপার? কি হলো? কি সঞ্জয় কি ধরা পড়ে গেল নাকি? কিন্তু ধরা পড়লে নিশ্চয়ই হইচই হতো খুব। এমন সময় তাঁবুর কাপড়ের পাঁচিলের একটা অংশ একটু ওপরে উঠল, আর তার তলা থেকে বেরিয়ে এলো সঞ্জয়। এবার অপেক্ষা। ধীরে ধীরে পূর্ব দিকের আকাশে হালকা লাল রং ধরতে শুরু করল। সঞ্জয় ওদের কাছে বিদায় নিয়ে নিজের গ্রামে চলে গেল। ওকে আবার ওর বাবার সঙ্গে জিনিসপত্র নিয়ে আসতে হবে একটু পরে। বসু আর দিংনাগ বসে রইল ঝোপের আড়ালে। তাদের দুজনের কাঁধে 2টি ঝোলা। ঝোলার ভেতরে একটি করে বাঁশের ঝাঁপি, আর বসুর ঝুলিতে একটি সাপুরের বাঁশি। আর একটু বেলা বাড়লে ওরা সঞ্জয় আর তার বাবাকে জিনিসপত্রের ঝাঁকা আর দুধের কলসি নিয়ে যেতে দেখল। আর কিছুক্ষণের মধ্যেই ওদেরও রওনা হতে হবে। এটা ওদের পরিকল্পনার দ্বিতীয় ভাগ। তবে এখানেও সঞ্জয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। যদি সাপ দেখে তুর্কি সেনারা হল্লা না করে, তবে সেটা সঞ্জয় শুরু করবে, আর সেই হল্লা শুনে রওনা দেবে বসুরা। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সৈন্যদের তাঁবু থেকে বেশ হট্টগোল শোনা গেল, আর সঙ্গে সঙ্গে বসুও পা বাড়ালো সেই দিকে। ওর পেছন পেছন এক হাত ঘোমটা টেনে মাথা নিচু করে দিংনাগ। দিংনাগ বসুর চেয়ে একটু বেঁটে। ওরা দুজন সৈন্যদের তাঁবুর সামনে পৌঁছতেই 2-3 জন সৈনিক ওদের পথ আগলে দাঁড়ালো। দাঁড়াও, তুই কি সাপুড়ে? हाँ जी, আমরা বাঞ্জারা। নাম কি? জি জাগ্গু। সঙ্গে ওকে? তোর বউ? জি হ্যাঁ। এই, তোর নাম কি? জি ও গুঙ্গি, কথা বলতে পারে না। ওর নাম লক্ষ্মী আছে। আমাদের তাঁবুতে সাপ ঢুকেছে, তোরা খুঁজে দিতে পারবি? ভালো বকশিস পাবি। জি হুজুর। সৈন্যরা ওদের ভেতরে নিয়ে গেল।
বসু বাঁশি বাজাতে বাজাতে এধার ওধার খুঁজতে লাগল। আরও সতর্ক দৃষ্টি সব কিছু দেখতে লাগল। তাঁবুগুলো সমকেন্দ্রিক বৃত্তের আকারে সাজানো। কেন্দ্রে রয়েছে সেনাপতির বিলাসবহুল বিশাল তাঁবু, তার চারিদিকে দলপতিদের তাঁবু, তার পরের বৃত্তে পদানুসারে সৈনিকদের তাঁবু। বসু যত এগোচ্ছে ওর বুকের ভেতরে যেন দামামা পাচ্ছে। দিংনাগ আপ্রাণ খুঁজে যাচ্ছে কোথায় সাপ, অন্তত একটা সাপ ধরতে হবেই। সঞ্জয় অবশ্য বলে দিয়েছে যে ভয় পাওয়ার কিছু নেই, কারণ সাপগুলোর বিষ দাঁত ভাঙা আছে। কিন্তু তাহলেও সাপ তো সাপই। বড় তাঁবুটার সামনে পৌঁছতেই দুজন তলোয়ারধারী সেপাই ওদের রাস্তা রুখে দাঁড়ালো। বসুর কপালে বিন্দু বিন্দু ঘাম। কি হয়েছে সিপাইজি? এবার এগিয়ে এলো সঞ্জয়। তার মানে সঞ্জয় সবসময় কাছে পিঠেই ছিল। ওরা তাঁবুর দরজার একটু দূরে দাঁড়িয়ে রইল। তাঁবুর দরজার পর্দা হাওয়ায় উড়ছে। বসু দেখল ভেতরে একজন রোগা মতো লোক একটা মোটা বই পড়ছে। ইনি তাহলে সেনাপতি বক্তিয়ার খিলজি? দেখে তো খুব একটা ভয়ঙ্কর মনে হয় না। মনে মনে ভাবল বসু। লোকটার চোখের তলায় গাঢ় কালি, দেখেই বোঝা যাচ্ছে বেশ অসুস্থ। তার চারিদিকে কয়েকজন সহচর দাঁড়িয়ে আছে। একজনের হাতে জল, দুজনের হাতে পাখা। তারা সর্বক্ষণ হাওয়া করে চলেছে। একটু দূরে একদল লোক জটলা করছে। এরা জিনিসপত্র বিক্রি করতে এসেছে। সৈন্যদের সঙ্গে জিনিসের দাম নিয়ে দরাদরি চলছে। বসু আর চোখে ওদের দিকে একবার দেখল। এদের মধ্যে অনেককেই সে চেনে। এরা সব বিহারেও জিনিসপত্র সরবরাহ করে। এরাও কেউ কেউ বসু আর দিংনাগকে চেনে। যদি এরা একজনও ওদের চিনে ফেলে তাহলে আর প্রাণ নিয়ে এখান থেকে বেরোতে হবে না। মুখটা যথাসাধ্য অন্যদিকে ঘুরিয়ে দাঁড়িয়ে রইল বসু। কিছুক্ষণ বাদে ওদের ডাক পড়ল। ওরা ঘরে ঢুকে দেখল ঘর খালি। সেনাপতি পাশের তাঁবুতে গেছেন। ওদের সঙ্গে একজন সহচর রইল, আর রইল সঞ্জয়। তাঁবুর মেঝে লাল মখমলে ঢাকা। ছাদ থেকে ঝাড়বাতি ঝুলছে। ঘরের মাঝে একটা বিশাল কারুকার্য করা পালঙ্ক, আর পালঙ্কের সামনে একটা চৌকি। চৌকির ওপরে সবুজ মখমলের জাজিম পাতা, আর তার ওপরে রাখা রয়েছে সেই বইটি যেটা সেনাপতি পড়ছিলেন। এটা কি বই? এটা আমাদের ধর্মগ্রন্থ কোরআন। সেনাপতি এটা রোজ পড়েন? শুধু তাই না, উনি রোজ 5 বার নামাজও পড়েন। যখন সহায়কটি বসুর সঙ্গে কথা বলতে ব্যস্ত, তখন সঞ্জয় ও দিংনাগ গেছিল পালঙ্কের পেছনে। হঠাৎ সঞ্জয় চেঁচিয়ে উঠল, পাওয়া গেছে, সাপ পাওয়া গেছে। দিংনাগ একটা সাপ হাতে করে বেরিয়ে এলো। ওর হাতের সাপটা দেখে সবাই ওদের কাছ থেকে সরে গেল, আর সঞ্জয় ওদের সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে এলো। তাঁবুর সবাই খুব খুশি। ওদের একটি করে রৌপ্য মুদ্রা বকশিসও দেওয়া হলো। এরপর ওরা দুজন হাঁটতে হাঁটতে চলে গেল গ্রামের দিকে। তাঁবুর থেকে বেশ খানিকটা দূরে সেই পাকুড় গাছটার তলায় এসে দাঁড়ালো দুজনে। এখানে ওদের কাপড়গুলো রাখা ছিল। ওরা দুজনে ঝোপের মধ্যে ঢুকে ছদ্মবেশ ছেড়ে ফেলল। ইতিমধ্যে সঞ্জয়ও এসে পৌঁছল সেখানে। জামা কাপড়, সাপুরের বাঁশি, সাপ আর বাকি জিনিসগুলো ওরা সঞ্জয়কে দিয়ে দিল। দিংনাগ, তুই সাপ ধরতে পারিস তা তো আমি জানতাম না। আমি সাপ ধরিনি, সঞ্জয় আরেকটা সাপ নিয়ে এসেছিল, সেটাই আমি সবাইকে দেখিয়েছি। আর যে সাপগুলো সঞ্জয় ছাড়লো সেগুলো? তারা নিশ্চয়ই ওখানেই কোনো কোলায় লুকিয়ে আছে। হে বাবা! কিন্তু একটা মুশকিল হয়েছে। সাপুরের অতগুলো সাপ আমি ছেড়ে দিয়েছি, আর মাত্র একটা ফিরিয়ে নিয়ে যাচ্ছি। আমায় ওকে অনেক মুদ্রা দিতে হবে। চিন্তা করো না বন্ধু, এই নাও। এই বলে বসু নিজের কোমর থেকে পুরস্কার পাওয়া রৌপ্য মুদ্রাটি ওকে দিয়ে দিল।
মহাবিহারে আচার্য কমলশিলা ওদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। যে কাজে উনি তার 2 ছাত্রকে পাঠিয়েছেন তাতে অসফল হলে ওদের মৃত্যু অবধি হতে পারে। তাই উনি স্থির হয়ে বসতে পারছিলেন না কিছুতেই। নিজের কক্ষে সর্বক্ষণ পায়চারি করেছেন। দরজায় মৃদু আঘাতের শব্দে উনি সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। ওরা দুজন নিঃশব্দে ঢুকে এলো ওনার ঘরে। উনি আবার দ্বার বন্ধ করে দিলেন। ওদের এই গোপন অভিযানের কথা উনি ছাড়া সংঘের আর কেউ জানে না, আচার্য রাহুল শ্রীভদ্রও না। কি সমাচার? কোনো পথ পেলে? বসুর মুখ উজ্জ্বল হয়ে উঠল হাসিতে। উনি ওদের দুজনকে বুকে জড়িয়ে ধরলেন। যখন থেকে আচার্য শ্রীভদ্রকে ওই সৈন্যরা নিয়ে গিয়েছিল তখন থেকে ওনার চোখে ঘুম নেই। শেষে কি করবেন ভেবে না পেয়ে উনি ডেকে পাঠিয়েছিলেন ওনার সবচেয়ে প্রিয় শিষ্য বসু বন্ধুকে। সব কথা খুলে বলেছিলেন তাকে। সব শুনে বসু বলেছিল, এ কাজ অসম্ভব নয়। মহামহিম বুদ্ধও তো বৈদ্যরাজ জীবককে বলেছিলেন যে উনি কোনো ওষুধ খাবেন না, কিন্তু জীবক তো হার মানেননি। উনি 3টি পদ্মফুল দিয়েছিলেন শাক্যমুনিকে, বলেছিলেন আঘ্রাণ নিয়ে ফিরিয়ে দিতে, আর তাতেই সুস্থ হয়ে উঠেছিলেন উনি। এই কাহিনী তো আপনিই আমাদের শুনিয়েছিলেন আচার্য। তাহলে আমরা জীবকের উত্তরসূরিরা পারবো না কেন? দীর্ঘজীবী হও বৎস। বুদ্ধের কৃপা তোমার উপর বর্ষিত হোক। তোমার এই কাজের জন্য কি কি সাহায্যের দরকার আমাকে জানাও। আমি যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু মনে রেখো সময় মাত্র 3 দিন। এরপর শুরু হলো পরিকল্পনা। সর্বপ্রথম এই সেনাপতির জীবনযাত্রা সম্বন্ধে জানা দরকার। এরা কি খায়, কিভাবে থাকে, সব জানা দরকার। একবার ওদের শিবিরে গিয়ে দেখে এলে কেমন হয়? কিন্তু মাঠের বাইরে সবার অলক্ষ্যে যাওয়া। দিংনাগ? বসু জানে দিংনাগ চুপি চুপি মাঝে মধ্যেই বিহারের বাইরে যায়, কিন্তু কিভাবে যায় সেটা ও জানে না। দিংনাগের সঙ্গে কথা বলতেই ও সঞ্জয়ের কথা বলল, আর সঞ্জয়ই ওদের সাপুড়ে সেজে ভেতরে যাওয়ার বুদ্ধিটা দেয়। যাক, প্রথম পর্ব নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এবার দ্বিতীয় ভাগ। ওনাকে ওষুধ দিতে হবে ওনার অজান্তে, মানে কোনো খাবারে বা পানীয়তে মিশিয়ে। সেক্ষেত্রে ওষুধ হতে হবে স্বাদ, বর্ণ এবং গন্ধহীন। বসু আর সময় নষ্ট করল না। নালন্দার রসায়নাগার খোলা থাকে দিনরাত, কিন্তু সেখানে প্রবেশের জন্য লাগে অনুমতি। অনুমতির ব্যবস্থা করলেন আচার্য কমলশিলা। বসু খাওয়া দাওয়া ভুলে পড়ে রইল রসায়নাগারে। সুশ্রুত সংহিতা, চরক সংহিতা, ভেলা সংহিতা, জীবকসূত্র সমস্ত পুঁথি ঘেটে সে বের করল সেই শোধন প্রক্রিয়া যা ওষুধের বর্ণ, গন্ধ, স্বাদ নষ্ট করে আর তার ঔষধি গুণকে বাড়িয়ে দেয় সহস্র গুণ। এই প্রক্রিয়ায় তৈরি 1 ফোঁটা ওষুধই রোগ সারানোর জন্য যথেষ্ট। সেনাপতি বখতিয়ার খিলজির সভায় হাজির হয়েছেন আয়ুর্বেদাচার্য রাহুল শ্রীভদ্র। হাতে একটা কোরআন। এই কোরআনের প্রতিটা পাতায় লাগানো আছে স্নাতক বসুবন্ধুর আবিষ্কৃত আরক, যার কোনো বর্ণ, গন্ধ বা স্বাদ নেই। সেনাপতি প্রতিবার পৃষ্ঠা বদলাবার আগে নিজের আঙুল দিয়ে জিহ্বা স্পর্শ করেন, তারপর পৃষ্ঠা বদলান। যদি পৃষ্ঠায় ওষুধ লাগানো থাকে তাহলে তা আঙুলের মাধ্যমে একটু একটু করে ওনার শরীরে প্রবেশ করবে, আর তাতেই রোগ নিরাময় হবে। সভার নিয়ম, সবাইকে ভুলুণ্ঠিত হয়ে অভিবাদন করতে হবে সেনাপতিকে। যে মস্তক শুধুমাত্র মহামহিম বুদ্ধের সামনে নত হয় তাকেও নালন্দা মহাবিহারের শুভার্থে নত হতে হলো। কি এনেছো তুমি? আগে সেনাপতি, এটা আপনাদের ধর্মগ্রন্থ কোরআন। বেশ, দেখি। একজন অমাত্য শ্রীভদ্রের হাত থেকে কোরআনটি নিয়ে সেনাপতিকে দিল।
সেনাপতি সেটি ঘুরিয়ে ফিরিয়ে দেখে বললেন, আমার কাছে কোরআন আছে, তবে তুমি যা উপহার এনেছ তাতে আমি খুশি, কিন্তু আমার চিকিৎসার কি হবে? এই কোরআনই আপনাকে ঠিক করবে। রোজ এই কোরআনের 10 পাতা করে আপনি পড়বেন, তাহলে এই 10 দিনের মধ্যে আপনার রোগের উপশম হবে। আর যদি না হয়? তাহলে আপনার তলোয়ার আর আমার মস্তক। সেনাপতির মুখে অবিশ্বাসের ছায়া। কম্পিত বক্ষে সভা থেকে বেরিয়ে এলেন শ্রীভদ্র। যদিও ওষুধের সাফল্য সম্পর্কে কোনো অবিশ্বাস ওনার মনে ছিল না, কিন্তু তবু মনের ভেতর থেকে কুচিন্তা যেন কিছুতেই যাচ্ছিল না। কেন যেন ওনার মনে হচ্ছিল কিছু একটা ভীষণ খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে। নালন্দায় ফিরে উনি নিজের কক্ষে না গিয়ে সোজা চলে গেলেন জ্যোতির্বিজ্ঞান বিভাগের প্রমুখ আচার্য তারানাথের কাছে। তারানাথ সব শুনে বললেন, আপনি ঠিকই অনুমান করেছেন। গণনা করে আমি যা বুঝলাম তাতে নালন্দা মহাবিহারের উপর ধ্বংসের কালো ছায়া ঘনাচ্ছে। শুধু নালন্দাই নয়, সমগ্র মগধ ও বঙ্গের উপর ভীষণ বিপদ আসতে যাচ্ছে। এর থেকে রক্ষা পাবার উপায়? এই মুহূর্তে আমি কোনো উপায় তো দেখছি না, কিন্তু আমায় আজ রাতটা সময় দিন, আমি আরো গণনা করে দেখি যদি কিছু উপায় বার করতে পারি। সারা বিহারে শ্মশানের স্তব্ধতা। সব অন্তেবাসিকরা জেনে গিয়েছে যদি বখতিয়ার খিলজি সুস্থ না হয়ে ওঠে তাহলে আচার্য রাহুল শ্রীভদ্রের শিরশ্ছেদ করবে। পরের দিন স্নান ও প্রার্থনার পর শ্রীভদ্র আবার উপস্থিত হলেন আচার্য তারানাথের কাছে। কোনো আশার আলো দেখলেন? অন্তেবাসিকদের উদন্তপুরী মহাবিহারে পাঠিয়ে দিলে কেমন হয়? আচার্য, নালন্দায় প্রায় 9000 অন্তেবাসিক, আর আচার্যের সংখ্যা প্রায় 1500। এতজনকে আশ্রয় দেবার ক্ষমতা উদন্তপুরী বিহারের নেই। হ্যাঁ, আচ্ছা, যদি শুধু নব্য অন্তেবাসিকদের পাঠানো যায়? অতি উত্তম প্রস্তাব। উদন্তপুরী এখান থেকে মাত্র 4-5 ক্রোশ পথ, ওদের যেতে কোনো অসুবিধেই হবে না। আপনি কি মহাবিহারের সমূহ বিনাশ দেখছেন? আপনাকে আমি অন্ধকারে রাখতে চাই না আচার্য, আমি তাই পাচ্ছি আমার গণনাতে। হে বুদ্ধ, তুমি করুণাময়, রক্ষা করো। আচ্ছা, মগধবঙ্গ ধ্বংস হয়ে গেলে এই ধ্বংসলীলা থামাবে কে? সাহায্য আসবে উত্তর পূর্ব থেকে। অনেক ধন্যবাদ আচার্য। এরপর আচার্য শ্রীভদ্র গেলেন মঠের আচার্য কমলশিলার সঙ্গে দেখা করতে। সমস্ত কথা শুনে উনিও খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিছু অন্তেবাসিকদের না হয় উদন্তপুরী পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু আমাদের এত বড় গ্রন্থাগার, এত পুঁথি, তার কি হবে? এগুলি তো সহস্র রাজার ধনভাণ্ডারের চেয়েও মূল্যবান। আপনি ঠিকই বলেছেন। আমি বরং কিছু মূল্যবান পুস্তক আমাদের আচার্য ছাত্রদের সঙ্গে নেপাল ও তিব্বতে পাঠিয়ে দিই। হ্যাঁ, তাই ভালো। আপনি গ্রন্থালয়ের অধিকারীদের সঙ্গে আলোচনা করুন, আর বাকি আচার্যদেরও সাহায্য নিন। গ্রন্থালয়ের অধিকারী আচার্য ধীমান যেন আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, আপনি কি জানেন আমাদের গ্রন্থাগারে 90 লক্ষেরও বেশি পুঁথি আছে? সেখান থেকে কিছু পুঁথি বেছে নেওয়া কি সম্ভব? না না, আপনি একা করবেন কেন? সমস্ত বিভাগের আচার্যরা আপনাকে সাহায্য করবেন। আচ্ছা, ঠিক আছে। এরপর শুরু হলো এক বিশাল কর্মযজ্ঞ। বিভিন্ন বিভাগের আচার্যরা তাদের বিষয়ের পুঁথি খুঁজে বের করতে শুরু করলেন। তাতে যে পরিমাণ পুঁথি বেরোলো তাকে একটা ছোটখাটো পাহাড় বলা চলে। এত পুঁথি, কিছু কম করা যায় না? কমলশিলা তাকালেন আচার্যদের দিকে। সবাই একসঙ্গে মাথা নাড়ালো। একটিও কম করা যাবে না। অগত্যা 6টি ঘোড়ায় টানা গাড়ি ডাকা হলো। তাতে তোলা হলো সেই পুঁথিগুলোকে। কলা পাতা দিয়ে কাপড়ের আচ্ছাদন দিয়ে এমনভাবে বাঁধা হলো যে বৃষ্টি পড়লেও পুঁথিগুলি থাকবে অক্ষত। এবার রওনা হবার পালা।
প্রত্যেকটি গাড়ির সঙ্গে একজন করে আচার্য যাবেন। সব ঠিকঠাক, কিন্তু গোল বাঁধল মুখ্য দ্বারে। মুখ্য দ্বারের সামনে পাহারায় রয়েছে একদল অশ্বারোহী সৈনিক। ঘোড়ার গাড়িগুলিকে যখন ডাকা হয়েছিল তখন এরা ছিল না। এখান থেকে এখন কেউ বাইরে যেতে পারবে না, সেনাপতির হুকুম। যতদিন না সেনাপতি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছেন ততদিন আমরা এখানে পাহারায় থাকব। এক একটা দিন যায় আর মহাবিহারের সকলের আতঙ্ক বাড়ে। কে জানে সেনাপতি সুস্থ হবেন তো? সেনাপতি রোজ ঠিকমতো কোরআন পড়ছেন তো? আঙুলের সাহায্যে যতটা ওষুধ যাওয়ার দরকার ততটা যাচ্ছে তো শরীরে? সকলেই মনে মনে প্রার্থনা করেন, হে শাক্যমুনি, তুমি সেনাপতিকে সুস্থ করে দাও। অষ্টম দিনে আচার্য রাহুল শ্রীভদ্র ডেকে পাঠালেন বসু আর দিংনাগকে। আজ 8 দিন হয়ে গেল, এখনো সেনাপতির শারীরিক উন্নতির কোনো খবর পেলাম না। কি জানি। আচ্ছা দিংনাগ, তুমি তো কামরূপের অধিবাসী, তাই না? হ্যাঁ আচার্য। আমি একটি পত্র লিখে দেব, তুমি অত্যন্ত গোপনে সেটি কামরূপ রাজের কাছে পৌঁছে দিতে পারবে? পারবো আচার্য। আজ রাতে তুমি আর বসু আমার কক্ষে এসো। মাঝরাতে ওরা দুজন আবার বেরোলো পেছনের সেই গুপ্ত গর্তটা দিয়ে। ওদের সাথে রয়েছে কামরূপ রাজ নীলোধ্বজের নামে একটি চিঠি আর অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতা সূত্র, গুহা সমাজ সূত্রের মতো কিছু দুষ্প্রাপ্য পুস্তক। আচার্যের আদেশ কামরূপ রাজকে পত্র পৌঁছনোর পর বসু যেন তিব্বতে চলে যায়। সেখানের কোনো মঠে পুস্তকগুলি যেন সুরক্ষিত করে রাখে। গর্ত দিয়ে বেরিয়ে ওরা দেওয়ালের গায়ে ঝোপের আড়ালে লুকিয়ে চুপচাপ বসে রইল কিছুক্ষণ। সঞ্জয় ওদের খবর দিয়েছে মহাবিহারের চারিদিকে সৈন্যরাও ঝোপে ঝাড়ে লুকিয়ে আছে। খুব সাবধান না হলে ওরা বন্দী হবে, আর এরা খুবই নৃশংস। বন্দীদের লোহার গরম শিক দিয়ে অন্ধ করে দেয় বা হাত কেটে দেয়। শুনে ভয় শিউরে উঠেছিল ওরা। বেশ কিছুক্ষণ বসে থাকার পর যখন ওরা কোনো নড়াচড়া দেখল না আশেপাশে, তখন খুব সাবধানে ওরা চলল গ্রামের উদ্দেশ্যে। আজ রাতটা ওরা গ্রামেই কাটাবে। এটা বসুর গ্রাম। কিছুদিন আগে এইখানেই নিজের মায়ের সৎকার করে গেছে ও। বুকের ভেতরটা আবার যেন মোচড় দিয়ে উঠল বসুর। নিজের বাড়ির দরজার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ালো সে। বলল, আজ রাতটা না হয় এখানেই থাকি, কি বলো দিংনাগ? ওর মুখের দিকে তাকিয়ে দিংনাগ বুঝল শেষবারের মতো নিজের বাড়িতে থাকার বড় ইচ্ছে বসুর। নিঃশব্দে মাথা নেড়ে সায় দিল সে। দিংনাগকে দাঁড় করিয়ে রেখে বসু গেল চাবি আনতে। সীতুর মা এসে দরজা খুলে দিল। বাড়িতে ঢুকে বসু অবাক। বাড়ি দেখে মনেই হয় না যে এখানে কেউ থাকে না। বাড়ি, উঠোন সব পরিষ্কার করে নিকোনো। দাওয়ার তুলসী গাছটা বেশ বড় ঝোপ হয়েছে। ঘরের কুলুঙ্গিতে একটা মাটির প্রদীপ রেখে গেল সাবিত্রী। চৌকির ওপর পরিষ্কার একটা বিছানা পাতা। ঘরে হালকা একটা ধূপের গন্ধ। বোঝাই যাচ্ছে সন্ধ্যায় কেউ ধূপ দিয়ে গিয়েছে। একটা অল্প বয়সী সাদা থান পরা মেয়ে খাবার নিয়ে এলো। মুখটা ঘোমটায় ঢাকা, কিন্তু তাকে চিনতে বসুর কোনো অসুবিধে হলো না। সীতু! দিংনাগ অবাক। কি করে? কবে? বসুর মুখে আর খাবার উঠছে না। সব বলছি, তুমি খাও। না না, আমি এখন খাবো না, তুই আগে বল। তুমি চলে যাবার পর আমার স্বামী এসে আমায় নিয়ে গেল, কিন্তু শ্বশুর বাড়ি পৌঁছেই আমার ভেদবমি শুরু হলো। পরের দিন থেকে আমার স্বামীরও ভেদবমি শুরু হলো। বাড়ির সবাই আমাদের ছেড়ে পালিয়ে গেল। 4 দিন পর আমার স্বামী মারা গেলেন, কিন্তু আমি বেঁচে গেলাম।
হাঁটা চলার শক্তি পেয়ে যখন ঘরের বাইরে এলাম, তখন পুরো গ্রাম শ্মশান। একজন চণ্ডালকে আমার হাতে চুড়ি খুলে দিয়ে বললাম আমার স্বামীর শেষ কাজ করতে। তারপর মায়ের কাছে চলে এলাম। বাড়িতে কেউ থাকলে হয়তো আমাকে সহমরণে যেতে হতো, তাহলে আর তোমার সঙ্গে আমার দেখা হতো না। হাতের উল্টো দিকটা দিয়ে চোখের জল মুছল সীতু। ওদের আর খাবার ইচ্ছে হলো না। কোনো রকমে কয়েক গ্রাস খেয়ে উঠে পড়ল ওরা। পরের দিন ভোরবেলায় উঠে কুয়োর জলে স্নান করে ওরা তৈরি। আজ ওরা গ্রাম ছেড়ে রওনা হবে। সীতু দুটো বাটিতে দই চিঁড়ে আর আখের গুড় এনে দিল। ওরা দুজন খেতে বসেছে, এমন সময় গ্রামের একটা ছোট ছেলে চেঁচাতে চেঁচাতে ছুটে গেল রাস্তা দিয়ে। এই সীতু, দেখ তো ছেলেটা কি বলছে। তোমরা খাও, আমি দেখছি। সীতু বেরিয়ে গেল রাস্তায়। খানিকক্ষণ বাদে ফিরে এলো হাঁপাতে হাঁপাতে, হাতে দুটো পোশাক। তোমরা তোমরা শিগগিরই তোমাদের পোশাক বদলে নাও আর আমার সঙ্গে চলো। কেন, কি হয়েছে? ওই সেনাপতি নালন্দা আক্রমণ করেছে, সারা বিহার জ্বালিয়ে দিয়েছে। আগুনের শিখা নাকি আকাশ অব্দি উঠে গেছে। বিহারের কেউ বেঁচে নেই, সবাইকে মেরে ফেলেছে ওরা। সে কি? কেন? বিহারের বৈদ্যের ওষুধ খেয়ে নাকি সেনাপতি ভালো হয়েছে, তাই রেখে গিয়ে এই কাণ্ড করেছে। কিন্তু সেরে গিয়ে আক্রমণ করলেন কেন? ওর হাকিমেরা ওকে ঠিক করতে পারেনি, এক বিধর্মী ওকে সে ঠিক করে দিল। এটা কি কম অপমান? বসু, কোরআনের মধ্যে যে ওষুধ ছিল তা বোধ হয় উনি বুঝতে পেরেছেন, আর এটা ওনার শর্তের বিরুদ্ধে, তাই হয়তো এই আক্রমণ। তাড়াতাড়ি করো, ওরা এবার গ্রামের দিকেই আসছে। আর তুই? ওর দিকে তাকিয়ে থেমে গেল বসু। সেনাপতির সেনারা গ্রামের সীমান্তে উপস্থিত। ওরা গ্রামের পর গ্রাম লুট করছে। সেখানে সেখানে এই মেয়েটাকে কে বাঁচাবে? ওর চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। তুই ওকে নিয়ে যা বাবা, নিয়ে যা। ওর কেউ নেই, আমার আর কটা দিনই বা আছে, তারপর ওর কি হবে? তোর পায়ে পড়ি, তুই ওকে নিয়ে যা, নিয়ে যা। কান্নায় বুঝে এলো সীতুর মায়ের গলা। সাবিত্রী কখন যে এসে দাঁড়িয়েছে দরজার সামনে ওরা খেয়ালই করেনি। বসু একটু ইতস্তত করছে দেখে দিগনাগ বলল, কি ভাবছিস বসু? বিহারে আমাদের কি শিখিয়েছে? বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয় না? বসু তাকালো সীতুর দিকে। যাবি আমার সাথে? হ্যাঁ। দু চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে সীতুর। সেদিন গ্রামের পেছনের রাস্তা দিয়ে কামরূপের দিকে চলে গেল তিনজনে। এরপর যা ঘটেছিল তা ইতিহাস। 3 মাস ধরে জ্বলেছিল নালন্দা মহাবিহার। নষ্ট হয়ে গিয়েছিল প্রচুর অমূল্য পুঁথি, হারিয়ে গেছে তার জ্ঞান। সুস্থ হয়ে মগধ জয় করার পর হঠাৎ আক্রমণ করে বঙ্গ জয় করে বখতিয়ার। বঙ্গের রাজা রাই লক্ষণিয়া রাজধানী নদিয়া ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বখতিয়ার নদিয়া ধ্বংস করে লক্ষণাবতীতে নিজের রাজধানী প্রতিষ্ঠা করেন। এরপর বঙ্গের আশেপাশের এলাকাকে নিজের অধীনে আনার পর তিব্বত দখল করার জন্য আরও পূর্বে এগোতে থাকেন। সঙ্গে তাঁর 10,000 অশ্বারোহী সৈন্য। আলিমেক বলে এক সর্দার তাকে ব্রহ্মপুত্র নদ অবধি পৌঁছে দেয়। সেখান থেকে নদী পেরিয়ে কামরূপ পৌঁছয় বখতিয়ার। আর সেখানে তাকে স্বাগত জানানোর জন্য 3 লক্ষ সৈন্য নিয়ে তৈরি ছিলেন কামরূপ রাজ নীলধ্বজ। কামরূপ থেকে পালানোর পথে বখতিয়ারের সেনার করুণ পরিণতি এবং বখতিয়ারের মৃত্যুর কথা আমরা সবাই জানি। কিন্তু বসু, সীতু আর দিংনাগের কি হয়েছিল সে কথা ইতিহাস মনে রাখেনি। তবে এই রকম কিছু মানুষের জন্যই আজও আমরা সেই যুগের কিছু পুঁথিকে তিব্বতের বৌদ্ধ মঠগুলিতে বা পৃথিবীর বিভিন্ন বিখ্যাত সংগ্রহশালায় দেখতে পাই।
এতক্ষণ আপনি শুনছিলেন অপর্ণা চৌধুরীর ঐতিহাসিক কাহিনী জ্ঞানবহ্নি, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. ভিকুর চরিত্রে অপূর্ব, সীতুর ভূমিকায় রীতি, সুবালার চরিত্রে শ্রোতা, সাবিত্রীর ভূমিকায় সঙ্গীতা, কমল শিলার চরিত্রে দীপক, ধর্মকীর্তির ভূমিকায় অভিক, দিননাগের চরিত্রে প্রশান্ত, শ্রীভদ্রের ভূমিকায় রথিন এবং গল্প পাঠে সায়ন। নাট্যরূপ দান চিন্ময়। পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।